আমি দুটো স্টোরি বললাম তোমার কাছে। এক, লরিটাকে যদি আমি এই সরু রাস্তার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে আরিয়ান মোল্লা, তাহলে ওকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। আবার এই লরিটাকে যদি আরিয়ান মোল্লা এরকম তরুণ স্যারের মতন মোটা সোটা একটা রাস্তার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতো, তাহলে কিন্তু ওকে অনেক কম বাধার সম্মুখীন হতো। তাহলে রাস্তা যত চওড়া হবে ওর গাড়িও কিন্তু তত স্মুথলি নেবে, আর রাস্তা যত সরু হবে ওর গাড়িও কিন্তু যেতে তত বাধা পাবে। কোনো দিমাগে কোনো প্রেশার করবে না ভাই। আমার কাছে যতক্ষণ দাঁড়িয়ে তুমি করবে, তোমার দিমাগে কোনো প্রেশার আমি ফেলতেই দেবো না। ঠিক আছে, রোধাঙ্কের কনসেপ্ট বোঝাবো, আরিয়ান মোল্লার জীবন কাহিনী একদম ইজিলি ক্লিয়ার হয়ে যাবে, একদম কনসেপ্ট তৈরি হয়ে যাবে, তোমার কাছে কোনো টেনশন নেই। রোধাঙ্ককে ইংরেজিতে এটাকে বলা হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স, স্পেসিফিক রেজিস্ট্যান্স বলা হয় এটাকে। কি বলা হয়? যদি বিদেশিরা পড়তো এই জিনিসটাকে কি বলতো? স্পেসিফিক রেজিস্ট্যান্স। সেই হচ্ছে রেজিস্ট্যান্স, স্পেসিফিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রোধাঙ্ক। তো স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রোধাঙ্ক কি, কনসেপ্টটা কি, মনোযোগ সহকারে শুনবে। যেটা বলবো ভালো করে বুঝবে, তাহলে এক চান্সে ধরে ফেলতে পারবে। মনে করো আমাদের এই আরিয়ান মোল্লা, শুকনো ম্যানেজার আরিয়ান মোল্লা, যার কাজ হচ্ছে শুধুমাত্র ঘুমানো। এবার এই আরিয়ান মোল্লা, হ্যাঁ ঠিক আছে ভাই, আগের দিনের মতন একটু দেখে নিয়ে, হ্যাঁ ঠিক আছে। যদি ধরো এই আরিয়ান মোল্লার বিয়ে হলো, ঠিক আছে, সবকিছু ভালো করে শুনবে। আরিয়ান মোল্লার ধরো বিয়ে হলো, এবার বউকে নিয়ে ঘুরতে যাবে আরিয়ান মোল্লা। তো আরিয়ান মোল্লা বউকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য একটা লরি কিনেছে, ঠিক আছে, লরিতে করে ঘুরবে। ঠিক আছে, সবাই, আমি জিজ্ঞাসা করলাম যে তুমি হুট করে লরি কেন কিনলে কেন? বলছে আমার একটু ডিফারেন্ট আছি। আমি বললাম হোয়াট কাইন্ড অফ ডিফারেন্ট? বলছে স্যার আমি একটু ডিফারেন্ট আছি। আমি বললাম কিসের ডিফারেন্ট তুমি? বললো স্যার চার চাকাতে করে তো সবাই ঘুরতে যায়, আমি একটু লরি করে ঘুরতে যাবো। আমি বললাম কেন, লরি করে ঘুরতে যাওয়ার মানেটা কি? বলছে না স্যার, চার চাকা নিয়ে তো ঘুরতে সবাই যেতে পারে, সবাই তো তার বউকে নিয়ে চার চাকা ঘুরতে, আমি লরি করে ঘুরবো, যাতে বউ গর্ব করে বলতে পারে আমার বর আমার জন্য বড় গাড়ি কিনে দিয়েছে। চার চাকা কিনলে বলবো স্যার ছোট গাড়ি কিনেছে, তো লরি কিনলে বলবে আমি বউকে দেখাবো আমি সবকিছু বড় বড়, আমার সবকিছু বড়, আমার এমনকি আমার গাড়িও বড়। সেটা দেখানোর জন্য আরিয়ান মোল্লা কি করেছে, একটা লরি কিনেছে। এবারে মন দিয়ে শুনবে গল্পটা, স্টোরিটা ভালো করে শুনবে। এবারে গাড়ি তো কিনেছে, তো আরিয়ান মোল্লার যে বাড়ির সামনেটা, সেই সামনেটা রাস্তাটা হচ্ছে পুরো আরিয়ান মোল্লার মতনই, আরিয়ান মোল্লার মতনই সরু। ওই লরি দিয়ে ওই গাড়ি চালিয়ে বেরোবে, মানে রাস্তা দিয়ে বেরোবে। তো আরিয়ান মোল্লার যে বাড়ি, যেখানটাতে আরিয়ান মোল্লার বাড়ি, বাড়ির সামনের যে রাস্তাটা, সেই রাস্তাটা ঠিক আরিয়ান মোল্লার মতনই সরু রাস্তা। ঠিক আছে, আরিয়ান মোল্লার মতনই সরু রাস্তা। এবার তাহলে দেখো ভালো করে আমার স্টোরিটা বোঝো কিন্তু। এই রয়েছে আরিয়ান মোল্লার লরি, এই হচ্ছে আরিয়ান মোল্লার লরি, এই হচ্ছে আরিয়ান মোল্লার লরি। ঠিক আছে, এই হচ্ছে আরিয়ান মোল্লার লরি। তো লরিতে করে বউ নিয়ে যাবে, ঠিক আছে, লরিতে করে বউ নিয়ে ঘুরতে যাচ্ছে আরিয়ান মোল্লা। এই হচ্ছে ব্যাপার। এইখানে আরিয়ান মোল্লা বসে, এইখানে আরিয়ান মোল্লার বউ বসে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আরিয়ান মোল্লার বউ, তোমাদের সবার বৌদি। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের ট্রাক। ঠিক আছে, ভালো করে ব্যাপারটা বুঝে নাও। তো সে এক বসন্তের পড়ন্ত বিকাল, সূর্য তার লালাভীর ছড়িয়ে দিয়েছে। এমন সময় আরিয়ান আর আরিয়ান মোল্লার বউ এই লরিতে করে ঘুরতে বেরিয়েছে। সে কি রোমান্টিক মুহূর্ত, সে তুমি কল্পনা করতে পারবে না। তো এমন সময় এই লরিতে করে ঘুরতে বেরিয়েছে আরিয়ান মোল্লা আর আরিয়ান মোল্লার বউ। এবারে লরিটা নিয়ে তো বেরিয়েছে, কিন্তু রাস্তা তো মারাত্মক সরু, মারাত্মক সরু রাস্তা। ওর বাড়ির সামনে ওর মতনই সরু রাস্তা, সেই সরু রাস্তা দিয়ে আরিয়ান মোল্লা কি করবে, লরি নিয়ে ঘুরতে বেরিয়েছে। তো রাস্তা হচ্ছে খুব সরু, এই হচ্ছে এইটুকু রাস্তা, এই সরু রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে। মনে করো রাস্তাটা হচ্ছে খুব সরু, মনে করো কিরকম রাস্তা বলো তো, রাস্তার কি করে দেখাই, মনে করো এইটুকু রাস্তা, আরিয়ান মোল্লার মতো সরু রাস্তা, গাড়ি এখান থেকে নিয়ে ঘুরিয়ে এই রাস্তার মধ্যে দিয়ে ওকে বার করতে হবে। খুব খাটনির বিষয়, খুব খাটনির বিষয়। তো আরিয়ান মোল্লা কি করতে পারবে না, এই রাস্তার মধ্যে দিয়ে কিন্তু এত বড় লরি নিয়ে যেতে হলে ওকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। কিন্তু এই রাস্তাটা যদি আরিয়ান মোল্লার মতো না হয়ে এটা যদি তরুণ স্যারের মতন রাস্তা হতো, যেরকম তরুণ স্যার, ঠিক আছে, এইরকম রাস্তা হতো, এরকম চওড়া রাস্তা, ঠিক আছে, এরকম ধরনের রাস্তা হতো, এইরকম রাস্তা হতো পুরো তরুণ স্যারের মতো, ঠিক আছে, তাহলে কি হতো,
এই লরিটাকে কিন্তু এই চওড়া রাস্তার মধ্যে দিয়ে আরিয়ান মোল্লা কিন্তু অনায়াসে নিয়ে যেতে পারত। ভালো করে আমার কথাটা বুঝে নাও। তাহলে আমি দুটো স্টোরি বললাম তোমার কাছে। এক, লরিটাকে যদি আমি এই সরু রাস্তার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে আরিয়ান মোল্লা, তাহলে ওকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। আবার এই লরিটাকেই যদি আরিয়ান মোল্লা এরকম তরুণ স্যারের মতন মোটাসোটা একটা রাস্তার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতো, তাহলে কিন্তু ওকে অনেক কম বাধার সম্মুখীন হতে হতো। তাহলে রাস্তা যত চওড়া হবে ওর গাড়িও কিন্তু তত স্মুথলি বেরিয়ে যেতে পারে। আর রাস্তা যত সরু হবে ওর গাড়িও কিন্তু যেতে তত বাধা প্রাপ্ত হবে। কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো? পুরোপুরি সেম টু সেম কনসেপ্ট কারেন্টের ক্ষেত্রে ইউজ করো, তোমার রোধাঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। কোনো দিমাগে কোনো প্রেসার পড়বে না ভাই। আমার কাছে যতক্ষণ দাঁড়িয়ে তুমি পড়বে, তোমার দিমাগে কোনো প্রেসার আমি ফেলতেই দেবো না। ঠিক আছে? রোধাঙ্কের কনসেপ্ট বোঝাবো আরিয়ান মোল্লার জীবন কাহিনী দিয়ে, একদম ইজিলি ক্লিয়ার হয়ে যাবে, একদম কনসেপ্ট তৈরি হয়ে যাবে, তোমার কাছে কোনো টেনশন নিতে হবে না। তাহলে এবার আমি তোমার কাছে দুটো তার আঁকছি। একটা হচ্ছে আমাদের এরকম তার, এতটা চওড়া তার, আর একটা হচ্ছে আরিয়ান মোল্লার মতো একটা সরু তার। এই একটা সরু তার, এইরকম সরু তার, এইরকম একটা তার রয়েছে, দুটো তার রয়েছে। আর একটা তার কিরকম রয়েছে? একটা তার রয়েছে একটু চওড়া তার, একটু চওড়া তার। চওড়া তার মানে কিরকম বলতো? মানে মনে করো তারটা হচ্ছে এরকম চওড়া, এরকম একটা চওড়া তার, পুরো তরুণ স্যারের মতো এরকম একটা চওড়া তার। এবার ভাবো, এই যে তোমার কাছে দুটো তার আমি দিয়েছি, একটা ওপরে একটা নিচে, এরকম যে দুটো তার দিয়েছি, কারেন্ট এর মধ্যে দিয়েও যাওয়ার চেষ্টা করছে, কারেন্ট এর মধ্যে দিয়েও যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে? দুটো জায়গার মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার চেষ্টা করছে। কারেন্টটাকে গাড়ির মতন বলে কল্পনা করো, কারেন্টটাকে গাড়ির মতো কল্পনা করো, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তুমি ভাবো এর যে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল অনেক বেশি চওড়া, এর ক্ষেত্রফল কিন্তু অনেক বেশি চওড়া, আর এর ক্ষেত্রফল অনেক কম। এবার তুমি আমাকে একটা কথা বলো, আমি দুটো তারের নাম লিখে দিলাম, তার নাম্বার এটা হচ্ছে 1, এইটা হচ্ছে তারের নাম্বার হচ্ছে 2। আমাকে চ্যাট খোলা মাত্র আমাকে রিপ্লাই দেবে কোনটার মধ্যে দিয়ে কারেন্ট যেতে বেশি বাধা প্রাপ্ত হবে, কোনটার মধ্যে দিয়ে কারেন্ট যেতে বেশি বাধা প্রাপ্ত হবে, এটা আমাকে চ্যাট খোলা মাত্র উত্তর দেওয়া শুরু করবে। ঠিক আছে? বি রেডি ফর দ্যাট। 2 নাম্বার পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যেতে বেশি বাধা প্রাপ্ত হবে, নাকি 1 নাম্বার পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যেতে বেশি বাধা প্রাপ্ত হবে? দিমাগ সে সোচো, দিমাগ সে সোচো, ঠান্ডা ভাবে ভাবো, আরিয়ান মোল্লার জীবন কাহিনী দিয়ে ভাবো, আরিয়ান মোল্লার জীবন কাহিনী দিয়ে ভাবো, ভাবলে বুঝতে পেরে যাবে কোনটার মধ্যে দিয়ে কারেন্ট যেতে বেশি বাধা প্রাপ্ত হবে। সবাই চ্যাটে লিখবে, রিপ্লাই চাই আমার। বলো, লেখা স্টার্ট করো সবাই, দেখি। 2 2 2 2 2 2 2। বাহ, এত ফাস্ট কমেন্ট, ঝাপ্পাস ঝাপ্পাস, পুরো ঝাপ্পাস কমেন্ট করছে। ও ও, পড়া যাচ্ছে না চ্যাট সেকশন। ও ও, সাবাস 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 সাবাস। আপ থাম যাও, ঠিক আছে? আপ থাম যাও, ঠিক আছে? কোনো ব্যাপার না, এবার থেমে যাও। ওকে 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 ওকে, স্টপ করলাম আমি। হ্যাঁ, ওকে, বুঝে গেছি, তোমরা বুঝে গেছো যে 2 নাম্বারের মধ্যে দিয়ে কারেন্ট যেতে বেশি বাধাপ্রাপ্ত হবে। স্বাভাবিক বিষয়, রাস্তা সরু, সরু রাস্তার মধ্যে দিয়ে কোনো জিনিস যেতে বেশি বাধাপ্রাপ্ত হয়। তার মানে দেখো, এই তারটার ক্ষেত্রফল কম ছিল হিসাব মতো। এই যে তারটা, এই তারটার যে ক্ষেত্রফল, এই তারটার যে ক্ষেত্রফল, এই তারটার যেটা ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কম ছিল, ক্ষেত্রফল কম ছিল। কিন্তু যেহেতু ক্ষেত্রফল কম ছিল, তাই জন্য এর মধ্যে বাধা বেশি ছিল। তাই জন্য এর মধ্যে যে বাধা, তার মানে এর মধ্যে যে বাধা, বাধাকে অন্য কথায় আমরা রোধ বলে থাকি। বাধা আর রোধ একই জিনিস। বাধা আর যেটা রোধ, এই রোধ দুটো জিনিস একই জিনিস, তাই তো ভাই? বাধার রোধ তো আলাদা জিনিস না। তা কারেন্টকে যেতে যে বাধা দেয় তাকেই তো রোধ বলে। তাহলে বাধার রোধ একই জিনিস। এই তারটার ক্ষেত্রফল কম ছিল, তাই জন্যই এইটার রোধ বেশি ছিল। ভালো করে ভাববে, এর ক্ষেত্রফল কম ছিল, সরু ক্ষেত্রফল ছিল, তাই জন্যই কিন্তু এর বাধা, এর মধ্যে দিয়ে কারেন্ট যেতে কিন্তু বেশি বাধা প্রাপ্ত হচ্ছিল। তাহলে যার ক্ষেত্রফল কম তার বাধা বেশি, তাহলে যার ক্ষেত্রফল কম তার বাধা বা রোধ বেশি। তাহলে আমি একটা জিনিস বুঝে গেলাম যে রোধকে, তাহলে আমি একটা জিনিস বুঝে গেলাম রোধকে আর দিয়ে লেখে, আর ক্ষেত্রফল মানে এরিয়া, এটাকে ক্যাপিটাল এ দিয়ে লেখে। তার মানে যে তারের ক্ষেত্রফল কম তার রোধ বেশি। তার মানে দুটোর মধ্যে যে সম্পর্ক,
সেই সম্পর্কটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখে নাও উল্টো অ্যারো আছে, দেখো রোধ বেশি হবে ক্ষেত্রফল কম, যার ক্ষেত্রফল কম তার রোধ বেশি, সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ প্রথম যে সমীকরণটা আমি পেলাম আর সমানুপাতিক 1/a, এটা হলো 1 নাম্বার সমীকরণ এবং এইটা হলো আমাদের ফার্স্ট সমীকরণ। আই হোপ তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। আচ্ছা, তাহলে রোধের সাথে ক্ষেত্রফলের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার তোমার কাছে? আশা করি তোমার কাছে ক্লিয়ার আছে। চলে আসবো সেকেন্ড কনসেপ্টে। এবারে আরিয়ান মোল্লা বিয়ে করেছে, বউকে নিয়ে লরিতে ঘুরতে বেরিয়েছে। তো বান্ধবীদের কাছে খবর গেছে বউটার যে আমার বররা আমাকে নিয়ে হচ্ছে 4 চাকা গাড়িতে বেরোয়, কেউ BMW তে বেরোয়, কেউ হচ্ছে মার্সিডিজে বেরোয়, কেউ হচ্ছে রোলস রয়েসে বেরোয়, আর আরিয়ান মোল্লা ওর বউকে নিয়ে বেরিয়েছে লরিতে করে, বউটার সম্মানে লেগেছে। এবারে আরিয়ান মোল্লাকে বলেছে তুমি তো আমাকে কোনোদিন একটা ভালো গাড়ি দিতে পারলে না জীবনে, কি দিয়েছো আমাকে জীবনে? কিছুই তো দাওনি, আমি বাপের বাড়ি চলে যাবো, আমি থাকবো না তোমার সাথে, আমি থাকবো না। কাঁদছে বউটা, খুব কান্না কাঁদছে, আরিয়ান মোল্লার কষ্ট হয়েছে। আরিয়ান মোল্লা ভাবছে যে আমি যদি বউটাকে যদি ছেড়ে দিই, আমি যদি ছেড়ে দিই তাহলে বউটা তো বাপের বাড়ি চলে যাবে, একেই সারা জীবন সিঙ্গেল মরেছি, এবার যদি আবার সিঙ্গেল হয়ে যাই তাহলে তো আমার জীবন শেষ পুরো। তো আরিয়ান মোল্লা একটা টুইস্ট করলো জীবনে, বললো কোনো চিন্তা করো না, जब तक आर्यन मोल्ला इधर खड़ा है तब तक चिंता लेने का नहीं, चिंता देने का है। किसके ऊपर? सोमनाथ सर के ऊपर। কেন আমার উপর কেন চিন্তা দেবে? কারণ হচ্ছে যে আরিয়ান মোল্লা যে ঘুরতে যাবে, পেমেন্টটা তো আমার থেকেই নেবে। তো কি করলো আরিয়ান, কি করলো তখন, ভালো করে আমার কথা বুঝবে, স্টোরি এর থেকেই ক্লিয়ার হয়ে যাবে, সব কনসেপ্ট গল্প দিয়ে ক্লিয়ার করে দেবো আমি ভাই, ঠিক আছে? আমি বেশি ব্রেনে প্রেসার দিই না, ঠিক আছে? রোমান্টিক গল্প বলবো, এখানেই ক্লিয়ার হয়ে যাবে সব। তো কি হয়েছে, বউকে বললো তুমি চিন্তা করো না, আমি সোমনাথ স্যারকে বলছি, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তোমার বউ তোমার বান্ধবীরা মার্সিডিজ BMW এতে করে ঘুরতে পারে, কোনো অসুবিধা নেই, আমি তোমাকে নিয়ে সিঙ্গাপুর ঘুরতে যাব, ঠিক আছে? আমি তোমাকে নিয়ে কোথায় ঘুরতে যাবো? সিঙ্গাপুর ঘুরতে যাব। বলছে কেন স্যার সিঙ্গাপুর কেন? বলছে সিঙ্গাপুরে গেলেই তো তবে সিঙ্গাপুরি কলা পাবো না, তো সিঙ্গাপুর ঘুরতে যাব, কলা খেয়ে ঘুরবো দুজনে। তো ঠিক আছে, আরিয়ান মোল্লা রাজি, আরিয়ান মোল্লার বউ রাজি, সিঙ্গাপুর ঘুরতে যাবে, সিঙ্গাপুর সিটি। আচ্ছা, এবারে ঘটনাটা হচ্ছে যে এবার আমি তখন গিয়ে বললাম যে আমি দেখলাম যে না, এ যদি সিঙ্গাপুর ঘুরতে যায় তাহলে তো আমার ভালো পকেট খসবে, কিছু একটা করতে হবে আমাকে। আমি তখন ওকে আইডিয়া দিলাম, বললাম যে তুমি সিঙ্গাপুর ঘুরতে না গিয়ে কলকাতার মধ্যেই কাছাকাছির মধ্যে কোথাও ঘুরে আসো, যাও কলকাতার মধ্যে কাছাকাছি ঘুরে আসো, সিঙ্গাপুর তোমার যাওয়ার দরকার নেই। আরিয়ান মোল্লা ভাবছে সে তো হয়তো একদিকে স্যার ঠিকই বলেছে, কিন্তু ওর বউ তো মানবে না, কি করে বউকে বোঝাবো? এবারে আমি তখন চিন্তা ভাবনা করলাম যে বউটাকে আমাকে মানাতেই হবে, নাহলে আমার পকেট খসবে। তো আমি একদিন গেলাম বৌদির সাথে দেখা করতে, গিয়ে বললাম যে দেখো তুমি জীবনে সিঙ্গাপুরে গেলে অনেক বেশি বাধা তোমাকে সম্মুখীন হতে হবে। বলছে কি রকম? আমি বলছি দেখো, তোমাকে হচ্ছে এই পাসপোর্ট ভিসা করাতে যেতে হবে, তোমাকে মানি এক্সচেঞ্জ করতে যেতে হবে, বিদেশে তুমি যাচ্ছ, ফলে ইন্ডিয়ান মানি তো সেখানে চলবে না, সেখানে টাকা চেঞ্জ করতে হবে, ইন্ডিয়ান মানি থেকে চেঞ্জ করে অন্য মানি নিতে হবে, তো টাকা এক্সচেঞ্জ করতে হবে, তারপর হচ্ছে পাসপোর্ট ভিসা করতে হবে, তারপরে এই জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য তোমার খাটনি বেশি আছে, হ্যাঁ প্লেনে করে যেতে হবে, অনেক খাটনি, অনেক ঝামেলা, এর থেকে কলকাতায় ঘুরে আসো, ঝামেলা কম, পয়সাও কম, ঠিক আছে? দেখো কম পয়সা অনেক বেশি কিছু হয়ে যাবে। তো যেভাবে আমি ব্রেন ওয়াশ করে দিয়েছি তাতে বউটা মেনে গেছে। এবারে ঘটনাটা হচ্ছে, তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, আজকে কেউ যদি এখান থেকে শিয়ালদা, কলকাতা এইসব জায়গার মধ্যে ভিজিট করে, কাছাকাছির মধ্যে ভিজিট করে, তাহলে তাকে কম বাধার সম্মুখীন হতে হবে। কিন্তু যদি সেই একই ব্যক্তি যদি এখান থেকে সে যদি দূরে ট্রাভেল করে, মানে যদি সে যদি কোনো সিঙ্গাপুর ট্রাভেল করে, প্যারিস ট্রাভেল করে, তারপরে হচ্ছে অন্য কোনো দেশে ট্রাভেল করে, তাকে কিন্তু বেশি বাধার সম্মুখীন হতে হবে। আজকে তোমরা আমার ভিডিও দেখছো, তোমরা যদি আমার বাড়ির পাশে থাকতে, তোমরা আমার কাছে দিনরাত চলে আসতে, স্যার কি করছেন,
স্যার কি করছেন, স্যার অফিসে কি হচ্ছে, স্যার আমরা পড়তে পারছি না, এই জিনিসটা আমাদের অসুবিধা হচ্ছে, একটু দেখিয়ে দিন। কাছাকাছি থাকলে তোমরা আজকে চলে আসতে, কারণ বাধা কম। আর আজকে তোমরা যারা পড়ছো অনলাইনে কোর্স নিয়েছো, কেন অনলাইনে কেন নিয়েছো? অফলাইনে থাকলে, কাছাকাছি থাকলে তো অফলাইনে নিয়ে নিতে, তো অনলাইনে কেন নিয়েছো? কারণ তোমাদের ওইখান থেকে ট্রাভেল করে এখানে আসতে অনেক বাধার সম্মুখীন হতে হবে, অনেক টাইম কনজিউমিং ব্যাপার, প্লাস এই ট্রেন বদলাও, ওই ট্রেন বদলাও, এই গাড়ি বদলাও, ওই গাড়ি বদলাও, অনেক বাধা। তো সেই জন্য তোমরা কি করেছো, অনলাইনে কোর্স নিয়ে পড়ছো। ঠিক সেই রকম ভাবে তুমি একটা কথা চিন্তা করো, যে যে কোনো ব্যক্তি, যে কোনো জিনিস একটা জায়গা থেকে যত বেশি দূরে ট্রাভেল করে তাকে তত বেশি বাধার সম্মুখীন হতে হয়, আর যত কম দূরত্ব ট্রাভেল করে তাকে তত কম বাধার সম্মুখীন হতে হয়। তো আমি তোমার সামনে দুটো প্রশ্ন করব। এখানে একটা তার রয়েছে যেটা অনেক বড়, এখানে একটা তার রয়েছে যেটা হচ্ছে অনেক বড়, আর একটা তার রয়েছে এরকম ছোট তার। তাহলে এই তারটা কিরকম তার? নট ছোট, কেউ কিন্তু ছোট বলবে না কমেন্টে, দিস ইজ ছোট, নট ছোট, দিস ইজ ছোট। তো এরকম একটা ছোট তার রয়েছে আর এরকম একটা বড় তার রয়েছে। তো ঘটনাটা হচ্ছে কারেন্ট দুটোর মধ্যে দিয়ে যাবে, কারেন্ট এর মধ্যে দিয়েও কারেন্ট যেতে পারে, কারেন্ট কিন্তু এটার মধ্যে দিয়েও কারেন্ট যেতে পারে, কারেন্ট এর মধ্যে দিয়েও যেতে পারে, কারেন্ট এর মধ্যে দিয়ে যেতে পারে। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো যে কারেন্ট কার মধ্যে দিয়ে যেতে বেশি বাধার সম্মুখীন হবে? কারেন্ট কার মধ্যে দিয়ে যেতে বেশি বাধার সম্মুখীন হবে? ঠান্ডা মাথায় চিন্তা করবে, আরিয়ান মোল্লা স্টোরি আর তোমাদের নিজস্ব লাইফের স্টোরি দিয়ে জিনিসটাকে রিলেট করার চেষ্টা করবে, তাহলে তুমি বুঝতে পারবে, তোমাকে বেশি ব্রেনে প্রেশার করবে না। এই তারটার দৈর্ঘ্য বেশি, এই তারটার দৈর্ঘ্য বেশি, এর মধ্যে দিয়ে কারেন্ট যেতে বেশি বাধাপ্রাপ্ত হবে, নাকি এই তারটা ছোট তার, ছোট ছোট তার, তো এর মধ্যে দিয়ে কারেন্ট যেতে বেশি বাধাপ্রাপ্ত হবে? তাহলে এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। আমাকে প্রশ্নের উত্তর দেবে যে কার মধ্যে দিয়ে কারেন্ট যেতে বেশি বাধা প্রাপ্ত হবে। এটা বড় দৈর্ঘ্যের তার, এটা ছোট দৈর্ঘ্যের তার, কার মধ্যে দিয়ে কারেন্ট যেতে বেশি বাধা প্রাপ্ত হবে? ঠান্ডা মাথায় চিন্তা করো, চিন্তা করে উত্তর করো। চলো দেখি, রিপ্লাই করো, রিপ্লাই করো চ্যাটে, রিপ্লাই করো, রিপ্লাই করো, রিপ্লাই করো চ্যাটে, রিপ্লাই চাই, বলো দেখি কার মধ্যে দিয়ে কারেন্ট যেতে বেশি বাধাপ্রাপ্ত হবে? 1 1 1 1, বাহ, সাবাস সাবাস সাবাস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সাবাস 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 সাবাস, এই তো, এক্সেলেন্ট 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 এক্সেলেন্ট, সাবাস। চ্যাট সেকশন অফ করে দিচ্ছি তোমাদের জন্য, বুঝে গেছি তোমরা সবাই বুঝে গেছো, এক্সেলেন্ট। চলো দেখো, সবাই বুঝে গেছো, এক্সেলেন্ট। তার মানে কি হলো ঘটনাটা? তার মানে হচ্ছে 1 নাম্বার পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যেতে বেশি বাধাপ্রাপ্ত হবে, যেহেতু এর দৈর্ঘ্য বেশি। তাহলে যার ক্ষেত্রে দৈর্ঘ্য বেশি হচ্ছে, যার ক্ষেত্রে দৈর্ঘ্য বেশি হচ্ছে তার ক্ষেত্রে কিন্তু বাধা যেটা, সেই বাধাটাও কিন্তু বেশি হচ্ছে। যার দৈর্ঘ্য বেশি তার ক্ষেত্রে বাধাও বেশি। বাধা আর রোধ একই জিনিস, বাধা আর রোধ একই জিনিস। তার মানে আমি বলতে পারি বাধাকে যদি আমরা আর দিয়ে বলি, রোধ দিয়ে বলি, দৈর্ঘ্যকে যদি আমরা এল দিয়ে বলি, তাহলে নতুন যে সমীকরণটা আমরা পাবো, নতুন যে, দেখো, যার দৈর্ঘ্য বেশি, দৈর্ঘ্য বেশি তার মধ্যে দিয়ে কারেন্ট যেতে বাধাও বেশি। তার মানে আমি যে সমীকরণটা বানাবো, আমি যে সমীকরণটা যেটা আমি বানাবো, সেই সমীকরণটাতে আমি বলতে পারি যে দৈর্ঘ্য আর রোধ এই দুটো হচ্ছে সমানুপাতিক সম্পর্কের, সমানুপাতিক সম্পর্কের। তার মানে আমাদের ক্ষেত্রে আমরা যেটা পেলাম, রোধ আর দৈর্ঘ্য এই দুটো হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, কারণ দৈর্ঘ্য যার যত বেশি রোধও তত বেশি। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। এবার দুটো সমীকরণকে যদি আমরা কম্বাইন করি, 1 এবং 2, এটাকে যদি আমরা কম্বাইন করি, তাহলে বাঁ দিকটাতে রোধ থাকবে আর, সমানুপাতিকের জায়গায় সমানুপাতিক থাকবে, এই দুটো জায়গায় সমানুপাতিক আছে, সমানুপাতিক লিখলাম। এলটা ওপরে আছে, এটা নিচে আছে, এলটা ওপরে লিখবো, এটাকে নিচে লিখবো, এটা হয়ে গেল আর সমানুপাতিক এল বাই এ, এটা আমাদের হয়ে গেল। এবারে আমরা একটা কাজ করব, সমানুপাতিক চিহ্ন তুললে আমাদের একটা ধ্রুবক আসে, সমানুপাতিক চিহ্ন তুললে আমাদের একটা ধ্রুবক আসে। তাহলে আমরা যদি সমানুপাতিক চিহ্ন তুলে দিই, তাহলে এখানে ইকুয়ালস টু পর একটা ধ্রুবক আসবে, যেটাকে নরমালি কে দিয়ে লেখা উচিত, বাট এই ক্ষেত্রে সমানুপাতিক চিহ্ন তুললে এখানে কে দিয়ে না লিখে এখানে রো দিয়ে লেখা হয়, এবং এখানে এল বাই এ লেখা হয়। এই রোটাকেই আমরা বলে থাকি, রোটাকেই আমরা বলে থাকি রোধাঙ্ক। এটা উপরে গুণ করো, এলটা তলায় ভাগ করো, নিচে এটা উপরে গুণ করো, এল তলায় ভাগ করো, আর ইন্টু এ, আর এলটা তলায় ভাগ করো বাই দিয়ে এল, এটা সমান সমান রো। তাহলে রো ইজ ইকাল টু আর এ বাই এল, রো ইজ ইকাল টু আর এ বাই এল। তার মানে আমি কি বুঝলাম?
আমি বুঝলাম যে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে এখানে একটা কে বলে ধ্রুবক আসে, তো সেই ধ্রুবকটাকে আমরা কে হিসাবে না লিখে, যেহেতু এটা রোধাঙ্ক, এই কনস্ট্যান্টটা উঠে গেলে, সমানুপাতিক উঠে গেলে যে কনস্ট্যান্টটা আসে, সেই কনস্ট্যান্টটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে রোধাঙ্ক। তো সেই জন্য এটাকে রো দিয়ে লেখা হয়, রো ফর রোধাঙ্ক হিসাবে মানা হয়। আর তাহলে এই এটা যাবে ওপরে, এলটা যাবে নিচে, আর এ বাই এল এটা হচ্ছে রোধাঙ্কের মান। তাহলে রোধাঙ্কের যে সমীকরণ, সেই সমীকরণটা কি? রোধাঙ্কের সমীকরণ হচ্ছে আর ইকুয়ালস টু, এই সরি, রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল, এটা হচ্ছে রোধাঙ্ক। তাহলে বেসিক্যালি রোধাঙ্ক কি? রোধাঙ্ক হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা আসে অ্যাকচুয়ালি রোধ, দৈর্ঘ্য আর ক্ষেত্রফলের সম্পর্কের মধ্যে থেকে। রোধাঙ্কটা বেসিক্যালি কি? একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার অনেকে রোধাঙ্কের ডেফিনেশন জিজ্ঞাসা করে। ভাই তোমাদের তো এমসিকিউ পরীক্ষা, তোমাদের এমসিকিউ পরীক্ষাতে রোধাঙ্কের কেউ ডেফিনেশন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না। যদি তোমাকে জিজ্ঞাসা করতো, তুমি এরকম ভাবে ডেফিনেশন দিতে। ডেফিনেশন দেওয়ার জন্য, ডেফিনেশন তোমাকে দেওয়ার জন্য কি করতে হবে জানো? ডেফিনেশন তোমাকে দেওয়ার জন্য ক্ষেত্রফলটাকে 1 আর দৈর্ঘ্যটাকে 1 ধরে নিতে হয়। ক্ষেত্রফলটাকে 1 আর দৈর্ঘ্যটাকে 1 ধরে নিতে হয়। মানে তুমি এরকম ভাবে বলতে পারো যে a ইজ ইকুয়াল টু 1 এবং l ইজ ইকুয়াল টু 1, যদি দুটোকে 1 1 বসিয়ে দাও, এখানে যদি এর মান 1 আর এল এর মান যদি 1 বসিয়ে দাও, তাহলে r ইনটু 1/1 মানে r থেকে যাবে শুধু। তার মানে শুধু কি থেকে যাবে? তার মানে রো ইজ ইকুয়াল টু কেবলমাত্র r থেকে যাবে, এইটা থেকে যাবে। 1 1 বসিয়ে দেখো, এখানে 1 বসাও, এখানে 1 বসাও, দু জায়গায় 1 1 বসাও, তো কেটে যাবে, শুধু r থেকে যাবে, ইজ ইকুয়াল টু রো থেকে যাবে। r ইজ ইকুয়াল টু রো থেকে যাবে, r ইজ ইকুয়াল টু রো থেকে যাবে। ডেফিনেশন কিভাবে বলবে? ডেফিনেশন এভাবে বলা উচিত, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে রোধাঙ্ক বলে। এভাবে ডেফিনেশন বলা হয় রোধাঙ্কের ডেফিনেশন বলতে চাইলে। তাহলে তো স্যার রোধাঙ্কটা কি জিনিস? রোধাঙ্কটা হচ্ছে একটা বেসিক্যালি একটা কনস্ট্যান্ট কোন পরিবাহীর। ঠিক আছে, তার ডেফিনেশন কি? তার ডেফিনেশন হচ্ছে একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে তার রোধাঙ্ক বলে। ঠিক আছে, ইজিলি ডেফিনেশন তুমি শুনে শুনে মনে রাখতে পারবে। ডেফিনেশন পরীক্ষাতে এখনো দেয় না, তবু আমি লিখে রাখছি। একক দৈর্ঘ্য, দেখে নাও, একক দৈর্ঘ্য, তাহলে লিখলাম একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, ক্ষেত্রফল বিশিষ্ট, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে রোধাঙ্ক বলে। কোন পরিবাহীর রোধকে রোধাঙ্ক বলে। তাহলে কোন পরিবাহীর, কোন পরিবাহীর, কোন পরিবাহীর, কোন পরিবাহীর রোধকে, রয়কার ধর, রোধকে কি বলে? রোধাঙ্ক বলে, রোধাঙ্ক বলে। এটা হচ্ছে ডেফিনেশন। পরীক্ষাতে এই ডেফিনেশন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না, কেউ জিজ্ঞাসা করবে না, কারণ এমসিকিউ সিস্টেম, রোধাঙ্কের কেউ ডেফিনেশন জিজ্ঞাসা করবে না। তবু জাস্ট সমীকরণটাকে বানাতে হবে, ডেফিনেশনটাকে লিখতে হবে, তাই জন্য লিখলাম। কি বলবো তাহলে? একক দৈর্ঘ্য, এই যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে রোধাঙ্ক বলে। অনেকে এভাবেও বলে, এই একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে শর্টে এক কথায় একক ঘনক বলে দেয়। একক ঘনকের দুই বিপরীত তলের মাঝের রোধকে রোধাঙ্ক বলে। তাহলে কি বললাম ঘটনাটা? ধরো তুমি এখানে একটা কোনো ঘনক রাখলে, এখানে একটা মনে করো কোনো ঘনক রাখলে, ঘনকটা একক ঘনক। স্যার একক ঘনক মানে কি? একক ঘনক মানে প্রত্যেকটা বাহু 1 মিটার করে। তাহলে এটা একটা একক ঘনক। এই একক ঘনকের এই যে তলটা আর এই যে নিচের তলটা, এই দুই বিপরীত তলের মাঝের যে রোধ, ওপরের তল আর নিচের তল, এই দুই বিপরীত তলের মাঝের রোধকে রোধাঙ্ক বলে। একক ঘনকের দুই বিপরীত তলের মাঝের রোধকে রোধাঙ্ক বলে। এভাবেও ডেফিনেশন দিতে পারো। কেউ যদি চায় এভাবে দেবে যে একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে রোধাঙ্ক বলে, তাহলেও মানাবে। তাহলে রোধাঙ্কের কনসেপ্ট এখান থেকে এলো, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ থেকে রোধাঙ্কের কনসেপ্ট এলো। আচ্ছা, রোধাঙ্কের যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে এসআই ইউনিট বলো, সিজিএস ইউনিট বলো, কিভাবে বলবে? আমি বলে দিচ্ছি শোনো। আমাদের রো এর যে মান পেয়েছি সেটা পেয়েছি আর এ বাই পেয়েছি হচ্ছে এল। আমরা ফার্স্টে বার করব এসআই ইউনিট। স্যার এসআই ইউনিট কি করে বার করব? রোধাঙ্কের একক, রো এর মানে রোধের একক হচ্ছে ওহম, এটা মিটার স্কোয়ার, এটা মিটার। তাহলে রোধাঙ্ক ইজ ইকুয়াল টু, রোধের একক কি? রোধের একক হচ্ছে ওহম। ক্ষেত্রফলের একক কি? ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তাহলে মিটার স্কোয়ার আর মিটার কেটে গেলে এখানে একটা মিটার থেকে যাবে। তাহলে রোধাঙ্কের একক দাঁড়াবে ওহম ইন্টু মিটার, এটা হচ্ছে ভ্যালু। রোধাঙ্কের একক দাঁড়াবে ওহম ইন্টু মিটার।
ঠিক আছে, ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার, দৈর্ঘ্যের একক কি মিটার, মিটার আর মিটার স্কোয়ার কেটে যাবে, মিটার থেকে যাবে ওহম মিটার, এটা হচ্ছে রোধাঙ্কের মান। রোধাঙ্কের যদি সিজিএস একক জিজ্ঞাসা করে, রোধাঙ্কের যদি সিজিএস একক জিজ্ঞাসা করে, যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে সিজিএস ইউনিট বলো, তাহলে এই ওহমটাকে তখন আমরা কি বলবো, ওহমটাকে তখন আমরা কি বলবো, এই দেখো আমাদের যেগুলো পুরনো বই ছিল, পুরনো বইগুলোতে না সিজিএস ইউনিট বার করবার সময় ওহমটাকে ওহমই বলতো, আর মিটারটাকে সেন্টিমিটার খালি বলতো। ঠিক আছে, সিজিএস ইউনিট লিখবার সময় ওহমটাকে ওহমই বলা হতো, কারণ আগেকার দিনে যে সায়েন্টিস্টরা ছিল তারা ওহমটাকে ওহম হিসাবেই মানতো, সিজিএস ওহম মানতো, মানে রোধাঙ্কের ক্ষেত্রে, অনলি রোধাঙ্কের ক্ষেত্রে ওহমটাকে ওহম মানতো। বাট এখন যে মডার্ন বইগুলো পেয়েছি, আমিও এই জন্য অনেক জায়গাতে আমি এই ভুলটা আমি করে এসেছি, যে ওহমটাকে ওহম লিখে ছেড়ে দিয়েছি। কারণ পুরোনো বইগুলো, আমাদের আমলে যে বইগুলো আমরা পড়েছিলাম, বা কিছুদিন আগেও যে বইগুলো আমরা পড়েছিলাম, সেই বইগুলোতে সিজিএস ইউনিট লিখবার সময় এই ওহমটাকে এরকম ওহম লিখতো, আর পাশে মিটারটাকে এরকম সেন্টিমিটার লিখে ছেড়ে দিত। কিন্তু এখন যে রিসেন্ট যে বইগুলো আমি দেখলাম, যে রিসেন্ট যে মডার্ন বইগুলো বেরিয়েছে, প্রত্যেকটা জায়গাতে চেঞ্জেসটা এসছে। এখন কি করে, সিজিএস ইউনিট বার করবার সময় ওহমটাকে সিজিএস এ চেঞ্জ করে, এখন চেঞ্জ করে হচ্ছে স্ট্যাট ওহম, এখন এটাকে চেঞ্জ করে স্ট্যাট ওহম, আর মিটারটাকে চেঞ্জ করা হচ্ছে সেন্টিমিটার। তো বর্তমানে এটাকেই মানা হয়, তুমিও এটাকেই মানবে, জানো এটা যে ওহমের সিজিএস একক স্ট্যাট ওহম হয়, আর মিটারটাকে সেন্টিমিটার হয়। তাহলে স্যার আগের বইগুলো কি ভুল? না, আগের বইগুলো ভুল না। অ্যাকচুয়ালি আগের বইগুলোতে ওহমে রেখে করে, কারণ ওহমে রেখে করলে ক্যালকুলেশন যেটা করতে আমাদের অ্যাকচুয়ালি সুবিধা হয়, তাই জন্য ওহমে রেখে করে, আর কিছু না। তো এমনি কিছু অসুবিধা নেই। তাহলে আমি একটা কথা কি বললাম, রোধের একক ওহম, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, দৈর্ঘ্যের একক মিটার, মিটার আর মিটার স্কোয়ার কেটে গেলে মিটার থাকবে, ওহম মিটার অ্যান্সার আসবে। সিজিএস একক কি আসবে, ওহমটা হয়ে যাবে স্ট্যাট ওহম, মিটারটা হয়ে যাবে সেন্টিমিটার। তাহলে সিজিএস ইউনিট কি আসলো, স্ট্যাট ওহম সেন্টিমিটার। এটা আসলো সিজিএস ইউনিট, এটা আসলো এসআই ইউনিট, এটা আসলো ডেফিনেশন, এটা আসলো ইকুয়েশন। আর কি চাই ভাই? আর হচ্ছে মাত্রা। মাত্রা তুমি নিজেও বার করতে পারবে, মাত্রাটা কোনো বড় ফ্যাক্টর না, মাত্রাটা তুমি নিজেও বার করতে পারবে। মাত্রা বার করার আগে আগে রোধের মাত্রাটা বার করে নি। তাহলে ভি ইজ ইকুয়াল টু, আমরা জানি হচ্ছে আই ইন্টু আর, আর এর মাত্রা বার করলে আইটা নিচে যাবে, ভি বাই আই হয়ে যাবে, এটা সমান সমান আর দাঁড়াবে। আর ইজ ইকুয়াল টু তাহলে কি দাঁড়াচ্ছে, ভি বাই আই দাঁড়াচ্ছে। আর ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো, ভি বাই আই দাঁড়ালো। তাহলে বিভব প্রভেদের মাত্রা আর নিচে হচ্ছে কারেন্টের মাত্রা, দুটোকে লিখতে পারলে আমাদের হচ্ছে রোধের মাত্রা এসে যাবে। এখন বিভব প্রভেদের মাত্রা হচ্ছে কার্যের মাত্রা বাই আধানের মাত্রা। তো কার্যের মাত্রা ছিল হচ্ছে তোমার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ঠিক আছে, আর নিচে ছিল হচ্ছে আই টি। তাহলে হিসাব করে যদি আমি মাত্রা বসাই, এখন এম এর জায়গাতে এম বসবে, এল স্কোয়ার বসবে, টি টু দি পাওয়ার -2 আছে, এটা উঠে যাবে, টি টু দি পাওয়ার -3 হবে, আর আইটা উপরে উঠে যাবে, হয়ে যাবে আই টু দি পাওয়ার -1, আর নিচে বসে যাবে হচ্ছে আই। এবার হিসাব করে আর এর মাত্রা বলো কত হচ্ছে, দেখো। তাহলে হিসাব করে মাত্রা দাঁড়াবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, আই এর পাওয়ারে -1 আছে, আর এখানে আই এর ঘাতে 1 আছে, এটা তুলে লিখবো, হয়ে যাবে আই টু দি পাওয়ার -2। তাহলে হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। এটা হচ্ছে রোধের মাত্রা, এটা হচ্ছে রোধের মাত্রা, এটা হচ্ছে রোধের মাত্রা। এবার এই মাত্রাটাকে নিয়ে গিয়ে তুমি যদি বসাও, তাহলে তুমি রোধাঙ্কের মাত্রাও পেয়ে যাবে। তাহলে রোধাঙ্কের মাত্রা মানে কি, আর ইন্টু এ বাই কি, বাই হচ্ছে এল, আর ইন্টু এ বাই হচ্ছে এল। তাহলে রো ইজ ইকাল টু, আর এর মাত্রা কত, আর এর মাত্রা এটা লেখো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার কত, আই টু দি পাওয়ার -2, ক্ষেত্রফলের মাত্রা কত, এল স্কোয়ার, আর নিচে কত, নিচে আছে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। তাহলে এল আর এল স্কোয়ার কেটে গেলে এখানে এল থাকবে, আলটিমেট রোধাঙ্কের মাত্রা দাঁড়াবে এম, এই এল আর এই এল স্কোয়ার গুণ করে হবে এল কিউব, টি টু দি পাওয়ার হবে কত, -3, আই টু দি পাওয়ার কত হবে, আই টু দি পাওয়ার হবে -2। এইটা হবে রোধাঙ্কের মাত্রা, এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2, এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি রোধাঙ্কের মাত্রা এলো। তাহলে আমি অনেকগুলো জিনিস নতুন করে বার করলাম। তাহলে দেখো আমাদের বার করবার মতন আর কিছুই নেই, আমরা মাত্রাও বার করে ফেললাম, আমরা মাত্রাও বার করে ফেললাম। তাহলে রোধাঙ্ক সম্পর্কে সব জিনিস বেরিয়ে গেছে, দেখো রোধাঙ্ক সম্পর্কে সব জিনিস বেরিয়ে গেছে। এক, বেরিয়ে গেছে রোধাঙ্কের ইকুয়েশন। দুই, তো বেরিয়ে গেছে রোধাঙ্কের এসআই একক। তিন, বেরিয়ে গেছে রোধাঙ্কের সিজিএস একক। চার, ডেফিনেশন, আর এক রকম ডেফিনেশন, এখান থেকে কিভাবে ডেফিনেশন এলো তার ব্যাখ্যা, রোধাঙ্কের কনসেপ্টটাকে বোঝানো হয়েছে, রোধাঙ্কের মাত্রা বুঝিয়ে দিলাম। আর এখান থেকে আশা করি কোনো কিছু অসুবিধা হবার কথা নয়। তোমাদের কাছে রোধাঙ্কের কনসেপ্ট আশা করি আমি তোমার কাছে ক্লিয়ার করতে পেরেছি, কাঁচের মতো নিশ্চয়ই রোধাঙ্কের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। চ্যাট সেকশন খুলবো, রোধাঙ্কের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে কিনা তুমি আমাকে বলবে।
চ্যাট সেকশন খুলছি, তুমি আমাকে বলবে যে রোধাঙ্কের কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। বলো, সবাই বলো, রিপ্লাই করো এবার, বলো রোধাঙ্কের কনসেপ্ট ক্লিয়ার ভাই সবার কাছে? স্যার সবকিছুতে ইনোসেন্ট আরিয়ান মোল্লাকে টানেন কেন? আচ্ছা ভাই, কার ক্লিয়ার হয়নি এখনো? কার ক্লিয়ার হয়নি ভাই? যার কাছে ক্লিয়ার হয়নি সে ভাই অন্য কোনো নেশা ফেশা করে আছে মনে হচ্ছে। কার ক্লিয়ার হয়নি এখনো পর্যন্ত? ঠিক আছে, চলো এই অবধি ক্লিয়ার সবার কাছে। আচ্ছা চলো নেক্সট আমি নেক্সট যে পার্টে আমরা যাব এর পরের পার্টটাতে আমরা যাচ্ছি। ঠিক আছে, এর পরের পার্টটাতে আমি যাচ্ছি, মন দিয়ে শুনবে। চ্যাট সেকশন আবার অফ করছি, নাহলে কথা চলতে থাকবে তোমাদের জন্য। ঠিক আছে, আরিয়ান মোল্লার কথা বলবেন না, ঠিক আছে? আচ্ছা কার কথা বলবো? মোটা স্যার, ঠিক আছে। স্যার খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। দেখো তাহলে দেখো, স্টোরির মাধ্যমে আমরা কনসেপ্টটাকে তোমাদের কাছে এসআই ইউনিট, সিজিএস ইউনিট, ডেফিনেশন সবকিছু তোমাকে স্টোরির মাধ্যমে ক্লিয়ার করে দিলাম। এবার নিউমেরিক্যাল করবার জন্য তোমাকে দু তিনটে কনসেপ্ট বলবো, যে কনসেপ্টটা তুমি মাথার মধ্যে রাখবে এবং বোঝবার চেষ্টা করবে। স্যার নিউমেরিক্যাল করবার জন্য কনসেপ্ট? হ্যাঁ বাবু, নিউমেরিক্যাল করবার জন্য এর কনসেপ্ট লাগবে। শুধুমাত্র ওই একটা ফর্মুলা দিয়ে কিন্তু আমরা অঙ্ক নামাতে পারবো না। যেমন দেখো আমাদের যেটা রয়েছে আর ইজিক্যাল টু, আমরা আজকের ক্লাসে পড়লাম রো এল বাই এ হয়। আর ইজিক্যাল টু আমরা পড়েছি রো এল বাই এ হয়। এবার দেখবে যে কোনো তার যদি দেখো, তুমি যদি যে কোনো তার দেখো, তারটা দেখতে অনেকটা চোঙাকৃতি হয়, সরু টাইপের হয় তারটা দেখতে। কিরকম হয়? এইরকম হয়। এই যে এরকম একটা তার হয়, তাই না? তার তো এরকম দেখতে হয়, যার নিচের মুখটা এরকম হয়, এর ওপরের মুখটা এরকম হয়। তো দেখো ওপরের দিকটা তাকাও, দেখো বৃত্তাকার রয়েছে, দেখো ওপরের দিকটা দেখো বৃত্তাকার রয়েছে। তাহলে তারটা দেখেই বুঝতে পারছো এই যে এইরকম শেপের হয়, এইরকম লুক হয় তারটা। তার মানে এটা কার মতন দেখতে? একটা চোঙের মতন দেখতে। একটা চোঙের ভূমি কিরকম দেখতে হয়? চোঙের যে ভূমিটা হয় সেই ভূমিটা দেখতে অনেকটা বৃত্তের মতো হয়। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত হয়? এই বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। তাহলে আমরা যদি চাই এই আর ইজিক্যাল টু আমরা বলতে পারি রো এল বাই লিখতে পারি পাই আর স্কোয়ার। এইভাবেও আমি তারের জন্য আমরা রোধের যে ইকুয়েশন সেটাও বলতে পারি, এটাও বলতে পারি। দুটো ইকুয়েশন আমার কাছে মাথায় থাকবে। ঠিক আছে, দেখো ভালো করে বুঝতে পারলে কিনা। দেখো যে কোনো তার দেখতে এইরকম হয়, তার মানে তার লুকটা অনেকটা একটা চোঙের মতো। চোঙের যেটা ভূমি হয়, ভূমির যে ক্ষেত্রফল হয় সেই ক্ষেত্রফলটা কত হয়? পাই আর স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয়, তাহলে এরিয়ার জায়গায় পাই আর স্কোয়ার লিখবো, আর উপরে যেরকম রোয়েল আছে সেরকম ঠিকই আছে, পাই আর স্কোয়ার রোয়েল। আচ্ছা, তো দুটো কনসেপ্ট গেল, দু রকম সূত্র গেল। 3 নাম্বার সূত্র আমার কাছে ভালো করে শুনবে, যেটা আরেক রকম ভাবে কোয়েশ্চেন হতে পারে, পরীক্ষার আরেক রকম ভাবে কোয়েশ্চেন হতে পারে। সেটা হচ্ছে আর ইজিক্যাল টু আমরা পড়লাম রো এল বাই এ, এটা আমরা পড়লাম। এখন পরীক্ষার কোশ্চেনে এটার মধ্যে মাস আর ডেনসিটি দিয়ে কোশ্চেন করে। তাহলে আমরা একটা কাজ করব, আমরা কি করব, এটাকে একটা এল দ্বারা মাল্টিপ্লাই করব, উপরের পার্টটাকে একটা এল দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে দেখো এখন ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্যের গুণ হচ্ছে, তার মানে আয়তন আসবে। যে কোনো জিনিসের ক্ষেত্রফলের সাথে যদি তার দৈর্ঘ্যের গুণ করো তাহলে আয়তন আসবে। আমি প্রমাণ করে দেবো এটা। কি করে স্যার? দেখো ভালো করে, এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে তোমার পাই আর স্কোয়ার। এর দৈর্ঘ্য কত স্যার? এর দৈর্ঘ্যটা মনে করে নাও কথার কথা এইচ। তুমি এখন একটা কাজ করো, এর ক্ষেত্রফল আর এর দৈর্ঘ্যকে গুণ করো। এর ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার, এর ক্ষেত্রফলের সাথে এর দৈর্ঘ্যকে গুণ করো, পাই আর স্কোয়ার আর এইচ এর গুণ করো। দেখো এইটার আয়তন চলে আসলো পাই আর স্কোয়ার এইচ। মনে করে দেখো ক্লাস 10-এ তুমি যখন চোঙ পড়েছিলে, চোঙের যে আয়তন ছিল সেই আয়তনটা ছিল হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। হ্যাঁ ঠিক আছে বাবু, তাহলে চোঙের আয়তনটা তখন কি ছিল? চোঙের আয়তন ছিল হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ছিল। তুমি যখন ক্লাস 10-এ যখন চোঙ পড়তে তখন চোঙের আয়তন এটা ছিল না? পাই আর স্কোয়ার এইচ ছিল তো চোঙের আয়তন। তো সেই ক্ষেত্রে চোঙের আয়তন ছিল পাই আর স্কোয়ার এইচ। কি করে এসেছিল? ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এইচ। তাই জন্য আয়তন কত ছিল? পাই আর স্কোয়ার এইচ ছিল। মনে করে দেখো ক্লাস 10-এ তাই ছিল। তাহলে আয়তন বার করবার জন্য আমি কি করছি? আয়তন বার করবার জন্য আমি দুটো জিনিসকে মাল্টিপ্লাই করছি। কি কি মাল্টিপ্লাই করছি? ক্ষেত্রফল আর দৈর্ঘ্য। কি কি জিনিসকে মাল্টিপ্লাই করছি? ক্ষেত্রফল আর কি তার সঙ্গে কি মাল্টিপ্লাই করছি? দৈর্ঘ্য। ক্ষেত্রফল আর তার সঙ্গে কি মাল্টিপ্লাই করছি? দৈর্ঘ্য। ক্ষেত্রফল আর দৈর্ঘ্যকে মাল্টিপ্লাই করলে, ক্ষেত্রফল আর দৈর্ঘ্যকে মাল্টিপ্লাই করলে আমাদের আয়তন আসে। ক্ষেত্রফল আর দৈর্ঘ্যকে মাল্টিপ্লাই করলে, এই যে ক্ষেত্রফল আর দৈর্ঘ্য এটাকে মাল্টিপ্লাই করলে আমাদের আয়তন আসে, আমাদের ভলিউম আসে। তার মানে আমি একটা জিনিস বলতে পারি, এখানে যে আমরা ক্ষেত্রফল আর দৈর্ঘ্যকে মাল্টিপ্লাই করেছি এটার মানে আমি এখানে ভলিউম পাবো। তার মানে আমি বলতে পারি আর ইজিক্যাল টু রো, তারপরে এই এল আর এই এল গুণ করে হচ্ছে এল স্কোয়ার। ক্ষেত্রফল আর দৈর্ঘ্যকে মাল্টিপ্লাই করলে এখানে আমরা কি পাবো? ভলিউম পাবো। ভলিউম পাবো, ভলিউম মানে আয়তন পাবো। দেখো একটা জিনিস বোঝো, ঘনত্ব ইজিক্যাল টু
ভর বাই আয়তন, ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে ঘনত্বকে আমরা ডেনসিটি তাই ডি দিয়ে লিখি, ভলিউমকে ভরকে আমরা মাস দিয়ে লিখি, আর আয়তনকে আমরা ভি দিয়ে লিখি। তাহলে ভিটা যদি ওপরে তুলি তাহলে আমাদের ডেনসিটি নিচে যাবে, তার মানে ভি ইজ ইকুয়াল টু চলে আসবে এম বাই ডি। ভি ইজ ইকুয়াল টু কি চলে আসবে? এম বাই ডি চলে আসবে। ভিটাকে আমরা উপরে তুললাম, ডিটাকে নামালাম, এম বাই ডি চলে আসবে, ভির জায়গাতে এম বাই ডি চলে আসবে। তার মানে আমরা লিখবো আর ইজ ইকুয়াল টু রো এল স্কোয়ার, নিচে হচ্ছে এম, বাই থাকবে কি? বাই থাকবে হচ্ছে ডি, এম বাই ডি। এটা উল্টে যাবে, তার মানে এখান থেকে যেটা আসবে, আর এর যে মান আসবে সেটা আসবে রো এল স্কোয়ার ইন্টু এম বাই ডি আছে, এটা উল্টে যাবে, ওপরে যাবে ডি, নিচে যাবে এম। তাহলে এইটা হচ্ছে একটা সমীকরণ, রো এল স্কোয়ার ডি বাই এম, রো এল স্কোয়ার ডি বাই এম। স্যার এখানে কোনটা কি লেটার? ডি মানে ডেনসিটি, এম মানে ভর। আমি পাশে পাশে সব লিখে দিচ্ছি। রো মানে কি স্যার? রো মানে হচ্ছে রোধাঙ্ক। রো মানে কি স্যার? রো মানে রোধাঙ্ক। এল মানে কি স্যার? এল মানে লেন্থ বা দৈর্ঘ্য, এল মানে হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য। এ মানে কি স্যার? এ মানে হচ্ছে ক্ষেত্রফল, এ মানে হচ্ছে কি স্যার? এ মানে ক্ষেত্রফল। ভি মানে কি স্যার? ভি মানে ভলিউম বা আয়তন, ভি মানে হচ্ছে ভলিউম বা যেটাকে আমরা আয়তন বলে থাকি। স্যার ডি মানে কি স্যার? ডি মানে হচ্ছে ডেনসিটি, ডি মানে কি স্যার? ডি মানে ডেনসিটি বা যেটাকে আমরা ঘনত্ব বলে থাকি। ডি মানে ডেনসিটি বা হচ্ছে ঘনত্ব। এই হয়ে গেল ভ্যালু। আচ্ছা, এই হয়ে গেল। আচ্ছা, এম মানে কি? এম মানে হচ্ছে মাস বা হচ্ছে ভর, এই হচ্ছে ভ্যালু। আর কি চাই তোমার কাছে? সবই তো বলা আছে। আর মানে রোধ, এটা তো জানো। আর ইজিক্যাল টু কি স্যার? আর ইজিক্যাল টু হচ্ছে রোধ। প্রতিটা লেটার সম্পর্কে এখানে আমি লিখে দিলাম। তাহলে এটা হয়ে গেল আর একটা সূত্র। তাহলে আমাদের কাছে দেখো এখনো পর্যন্ত কতগুলো সূত্র আমরা পেয়েছি। আর ইজিক্যাল টু রোয়েল বাই এ, আর ইজিক্যাল টু রোয়েল বাই পাই আর স্কোয়ার, আর ইজিক্যাল টু রোয়েল স্কোয়ার ডেনসিটি বাই মাস, আর ইজিক্যাল টু রোয়েল স্কোয়ার ডেনসিটি বাই মাস। তাহলে কটা সূত্র পেলাম? তিনটে সূত্র এখনো পর্যন্ত পেলাম। এখনো পর্যন্ত তিনটে সূত্র পেয়েছি। এই তিনটে সূত্র আমাদের অঙ্ক করতে করতে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এই তিনটে সূত্র আমাদের অঙ্ক করতে করতে আমাদের কাজে লাগবে। আমরা আগে থিওরি ভালোভাবে তৈরি করছি, যাতে আমরা কনসেপ্ট যদি ভালোভাবে বেস যাতে তৈরি করতে পারি। একবার যদি বেস আমাদের তৈরি হয়ে যায়, তাহলে আমাদের অঙ্ক করতে 2 সেকেন্ডও সময় লাগবে না, এবং তুড়ি মেরে ওড়াবো। তাই জন্য দেখো, অন্যান্য জায়গাতে গেলে, সত্যি কথা বলছি, আমি কাউ মানে বদনাম নয় এটা, তোমাদের কাছে হয়তো অনেকে মনে হতে পারে স্যার অন্যান্য জায়গাতে সিলেবাস তাড়াতাড়ি শেষ হয়ে যায়, অনেক জায়গাতে হচ্ছে স্যার তাড়াহুড়ো করে স্যার সিলেবাস শেষ করে দিয়েছে, ওদের তো স্যার লাস্ট ইউনিট চলছে, আমাদের স্যার এখনো পর্যন্ত সেকেন্ড ইউনিট চলছে। আমি তোমাদেরকে যেরকম কথা দিয়েছি সেরকম অনুযায়ী আমার কাজ হবে। আমি অলরেডি ইউনিট 3 ভিডিও অলরেডি বানাচ্ছি তোমাদের জন্য। ইউনিট 3 ভিডিও বানাচ্ছি, এই উইকে তোমরা ইউনিট 3 ভিডিও কনফার্মলি পাবে, পুরোপুরি না হলো অন্তত মোটামুটি এই মানে হাফ পার্ট তো তুমি পাবেই। ঠিক আছে, তো ইউনিট 3 তোমার ভিডিও বানানো চলছে, এবং তার সঙ্গে সঙ্গে ইউনিট 2 ও চলছে। 2 থেকে 3টে সপ্তাহের মধ্যে তোমাদের হয়তো ইউনিট 3 পুরো কমপ্লিট হয়ে যাবে, এই সপ্তাহ বা তারপরের সপ্তাহের মধ্যে ইউনিট 3 কমপ্লিট হয়ে যাবে। তার মানে আমাদের নেক্সট মান্থের প্রথম সপ্তাহের মধ্যে ইউনিট 3 আশা করছি কমপ্লিট হয়ে যাবে, কারণ আমার অফলাইন ব্যাচেও পরীক্ষা নিতে হবে, তো ইউনিট 3 আমাকে কমপ্লিট করতেই হবে। ঠিক আছে, তো ইউনিট 3 আমাদের কাছে এই সপ্তাহ বা তারপরের সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আর এখানে আমাদের ইউনিট 2 ও চলছে। তাহলে ইউনিট 3 আর ইউনিট 3 তো 2 তো হয়ে গেল। ইউনিট 4 আর ইউনিট 5 বাকি থাকবে, আর আমাদের হাতে থাকবে জুলাই মাস আর আগস্ট মাস, 2 মাস সময় থাকবে। ইউনিট 5 যেটা আছে সেটা একদম ছোট চ্যাপ্টার, একদম ছোট চ্যাপ্টার, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। একটা ক্লাসে বা দুটো ক্লাসে শেষ হয়ে যায় সেই চ্যাপ্টার। তো ওই চ্যাপ্টারটা যদি শেষ হয়ে যায়, তাহলে আর তোমার হাতে তাও 2 মাস সময় থাকবে, তার মধ্যে তোমার আরামসে কমপ্লিট হয়ে যাবে, আরামসে কমপ্লিট হয়ে যাবে। সবকিছু আমার ব্রেনে আছে, হিসাব করা হয়ে গেছে কিভাবে কি চালানো যায় না যায়। ইউনিট 4 2 মাসে শেষ হবে না, এটা কোনোদিন হতে পারে? ঠিক দেখবে টাইমলি শেষ হয়ে গেছে। তো চাপ নিতে কিছু হবে না, সিলেবাস শেষ করাটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে তুমি কতটা ডিপলি কনসেপ্ট শিখলে, কতটা ডিপলি তোমার কাছে কনসেপ্টকে আমি অ্যানালাইসিস করলাম, কত ডিপলি তোমার সামনে কনসেপ্ট ডেভেলপ করলাম, এটা হচ্ছে তোমার কাছে মেন ব্যাপার। তুমি অফলাইনে পড়তে যেতেই পারো, তুমি অফলাইনে বিভিন্ন জায়গাতে দেখতেই পারো যে এই টাইমে হয়তো তাদের ইউনিট 4 চলছে, কারোর হয়তো ইউনিট 5 চলছে, কারোর হয়তো সিলেবাস শেষ হয়ে গেছে। কিন্তু আমি তোমাকে রিয়েলি বলছি, একদম রিয়েলিটি বলছি, 99% স্টুডেন্ট, সত্যি বলছি, কিছু বোঝেনি। 99% স্টুডেন্ট একদম, তুমি নিজের স্বীকার করো কিনা আমি জানি না, হয়তো তুমি অনেক জায়গায় অফলাইন পড়ো, কিন্তু রিয়েলিটি তোমাকে আমি তোমার সামনে বলছি, 99% স্টুডেন্টকে কোয়েশ্চেন নামাতে দিলে তারা পারবে না, পারবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি পারবে না। আর যে আমি যে এখানে যে 60 বই বা কোয়েশ্চেন ব্যাংক আমি যেটা সলভ করাচ্ছি, দেখবে আমি পুরো ধরে ধরে সলভ করাচ্ছি, আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কাছে ধরে ধরে করাচ্ছি। অন্য জায়গাতে সিলেবাস কেন তাড়াতাড়ি শেষ হয় জানো? তারা এত কোশ্চেন করায় না, তারা জাস্ট একটা কনসেপ্ট বোঝালো, দুটো অঙ্ক করালো, বাড়ি, শেষ। বা একদিনে হয়তো অনেকে কনসেপ্টই বোঝায় না, ডাইরেক্ট অঙ্ক করিয়ে দিয়ে বলে দেয় হয়ে গেছে সিলেবাস শেষ, তাই না? সিলেবাস শেষ হয়ে যায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েরাও শেষ হয়ে যায়।
এটা মাথায় রেখে চলো। আর আমাদের এখানে আমি শেষ হয়ে যাই তাও তোমাদের সিলেবাস ঠিক শেষ হবে, ঠিক আছে? এটুকু মাথায় রেখো, আমার উপর বিশ্বাস রেখো, টাইমলি তোমাদের কাছে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। এটুকু আমি যখন গ্যারান্টি দিচ্ছি, আমি যখন বলছি, তোমাদের কাছে সেটা চিন্তা করতে হবে না। কিন্তু তোমার মেন ফোকাস একটা জায়গায় রাখো, মেন ফোকাস মেন দিমাগ একটা জায়গায় রাখো। তুমি আলটিমেটলি সোমনাথ স্যারের কাছে পড়তে এসে কনসেপ্ট একদম ডিপলি তুমি ক্যালকুলেট করতে পারছো কিনা, একদম ডিপলি তোমার কনসেপ্ট তুমি ধরতে পারছো কিনা, এটা তুমি তোমার কাছে ব্রেনের মধ্যে ঢুকিয়ে নাও। যদি কনসেপ্ট আমার কাছে ঠিকভাবে ধরতে পারো, এই কনসেপ্ট শেখানোটাই কিন্তু 90% জায়গায় শেখায় না। আর যেখানে কনসেপ্ট শেখায় সেখানে বেশি কোশ্চেন করায় না, কারণ টাইম নেই ভাই। সিলেবাস শেষ করতে হলে আমিও সিলেবাস শেষ করতে পারি। তোমার এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার, ইউনিট 2 অনেক বড়, অনেক বড় ইউনিট 2। এখানে একটা জিনিসের উপর কত কনসেপ্ট বলো তো, রোধ রয়েছে, ওহমের সূত্র রয়েছে, রোধাঙ্ক রয়েছে, তারপর তোমাকে ভর্তি কনসেপ্ট, তোমাকে শান্ট রয়েছে, অ্যামমিটার রয়েছে, ভোল্ট মিটার রয়েছে, তড়িৎচালক বল রয়েছে, মানে বহুত বড় চ্যাপ্টার। তারপর সচলতা রয়েছে ইলেকট্রনের, অনুপ্রবাহের বেগ রয়েছে, অনেক বড় চ্যাপ্টার এই চ্যাপ্টারটা। শেষ করতে একটা টাইম লাগবে, সবাই একটা 5 নাম্বার পার্ট চলছে, আরো 4-5টা পার্ট হতে পারে, তাতে কোনো সমস্যা কিছু নেই। কিন্তু আমি যতটুকু শেখাবো ডিটেলসে শেখাবো, ধরে ধরে তোমাকে শেখাবো। কনসেপ্ট একদম কাঁচের মতন ক্লিয়ার থাকবে চ্যাপ্টারে। তো টাইম লাগবে, টাইম দিতে হবে আমাকে, সময় দিতে হবে। সময় দিয়ে শেখো, ভালোভাবে শিখবে। তাড়াহুড়ো করে আমিও সিলেবাস শেষ করতে পারি। তুমি যদি বলো যে হ্যাঁ আমাদের সিলেবাস শেষ করতে হবে, সিলেবাস শেষ করাটাই আমার আসল উদ্দেশ্য, আমি তোমাকে বলবো একটা চ্যাপ্টার বোঝাবো, ফর্মুলা ডাইরেক্ট লেখাবো, তোমার ফর্মুলারও প্রমাণ দেবে না। তো একটা চ্যাপ্টার যাবো, জাস্ট খালি ফর্মুলা লেখাবো, ফর্মুলা লেখানোর পর দুটো অঙ্ক দেখাবো, বলবো আমার সব কনসেপ্ট পড়ানো আছে। তুমি কিছু ক্লেমও করতে পারবে না। কেন? আমি তো তোমাকে বলেই দিতে পারি যে আমি 10টা কনসেপ্ট আছে এই টপিকের উপর, 10টা কনসেপ্ট শিখিয়ে দিয়েছি, তার দুটো করে অঙ্ক দেখিয়ে দিয়েছি, বাকি অঙ্ক তুমি সেম টাইপের নিজে করো। আমি চ্যাপ্টার শেষ করে দিয়েছি। তুমি সিলেবাস শেষ করতে চাইছো, আমি সিলেবাস শেষ করে দিয়েছি। যা কনসেপ্ট আছে, মনে করো এই চ্যাপ্টারটার উপর হার্ডলি কটা কনসেপ্ট হতে পারে, 10টা থেকে 12টা। 10টা থেকে 12টা কনসেপ্ট একটা ভিডিওতেও হয়ে যায়। প্রতিটা কনসেপ্ট একটু করে দেখালাম আর দুটো করে অঙ্ক করালাম, বললাম সিলেবাস শেষ। হয় এভাবে সিলেবাস শেষ। বা দুদিন লাগবে, দুদিনে সিলেবাস শেষ করবো, আজকে 6টা কনসেপ্ট, কালকে 6টা কনসেপ্ট, 12টা কনসেপ্ট শেষ হয়ে গেল, দুটো ক্লাসে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। কোনো বড় ফ্যাক্টর হবে না, কিন্তু সিলেবাস শেষ করাটা রিয়েলি কোনো বড় ফ্যাক্টর না। সিলেবাস শেষ করা কোনো বড় ব্যাপার না। আমার কাছে পুরোনো বছরেরও ভিডিও আছে, আমি আগের বছরও পড়িয়েছি, আমার কাছে পুরোনো বছরের ভিডিও আছে। কনসেপ্ট দিয়ে দিলাম, নিউমেরিক্যাল তোমরা নিজের মতো করে নিলে, ওর মতো নিউমেরিক্যাল কম আছে তোমরা করে নেবে, নিউমেরিক্যাল দেখে করে নেবে। যে পুরোনো ভিডিও গুলো আছে আমি পুরোনো ভিডিও মেরে দিতে পারি তোমার এক্ষুনি অ্যাপে। কি লাভ হবে? লাভ হবে কিছু? লাভ হবে না। যেটা শেখাচ্ছি সেটাতে মন দিয়ে শেখো, বোঝাচ্ছি মন দিয়ে বোঝো, ডিটেলসে শেখাচ্ছি, ধরে ধরে শেখাচ্ছি, টাইম দিচ্ছি টপিক, তাতে আমাদের টাইম যাচ্ছে বেশি, কিন্তু শিখছো তোমরা রিয়েলি, ঠিক আছে? এটা মাথায় রেখে চলো। আর আমি প্রতিটা প্রশ্ন করাই, অনেক প্রশ্ন করাই, করাই বলেই টাইমটা যায়, অনেক প্রশ্ন করাই বলেই টাইমটা যায়। আমিও যদি অন্যদের মতন 2টো থেকে 3টে প্রশ্ন দেখিয়ে বের করে দিই, তাহলে আমাদের সিলেবাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর আমার মতন যারা এত ধরে করাবে, কেউ কোনোদিন হতে পারে না যে এত ধরে করাচ্ছে, তারপর সব কোশ্চেন করাচ্ছে, তারপরে তার সিলেবাস ইউনিট 4 আর 5 এ গিয়ে পৌঁছে গেছে, সে তাড়াতাড়ি সিলেবাস শেষ করেছে, এরকম কেউ হতে পারে না। যাদের ইউনিট 4 বা 5 চলছে, বলো না যে আমার স্যার বন্ধুরা তো স্যার ইউনিট 4 চলছে, আমাদের তো স্যার আমার বন্ধুরা ইউনিট 5 করছে, তা তো সিলেবাসটা শেষ হয়ে গেছে, আপনার তো স্যার সবাই ইউনিট 2 চলছে। তাদেরকে জিজ্ঞাসা করে দেখো তো এরকম প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে করেছে কিনা। করেনি তারা। তোমার কাছে মিথ্যা কথাও বলতে পারে যে স্যার আমি করেছি, কিন্তু বাস্তবে তারা করেনি। এটা হতে পারে না। তুমি প্রতিটা প্রশ্ন করবে, প্রতিটা কনসেপ্ট করবে, আবার তারপরে সিলেবাসও শেষ হবে তাড়াতাড়ি, দুটো একসাথে হতে পারে না। ইম্পসিবল, তার ইম্পসিবল। এটা মাথায় রাখতে শেখো, এটা বুঝতে শেখো, কমন সেন্স একটা নিজস্ব লাগাও। যে যে কেউ যদি একটা, তুমি নিজে চিন্তা করো, 60-60 বইতে একটা টপিকের উপর 50 থেকে 60টা কোশ্চেন আছে, তুমি 60খানা কি 70টা কোশ্চেন করলে, এই যে আজকে রোধাঙ্ক করবো, রোধাঙ্কের উপর কত কোশ্চেন আছে বলো তো? শুধু 30-40টা কোশ্চেন আছে। 30-40খানা কোশ্চেন এক একটা টপিকের উপর আমি করবো, মানে একটা টপিকের উপর কম করে 150-200খানা কোশ্চেন একটা চ্যাপ্টারের উপর, 150-200খানা কোশ্চেন করবো, আবার সেটাও শেষ করবো। ইম্পসিবল, কোনো জায়গা হয় না ভাই। হয় সেখানে কোশ্চেন শেষ হয়, পড়ানো হয় না কনসেপ্ট ডিটেলসে, আর নয়তো সেখানে কনসেপ্ট যদি অল্প একটুখানি বুঝিয়ে দিল, দিয়ে 2-3টে কোশ্চেন করে দিয়ে বললো চ্যাপ্টার শেষ। ওরকম করলে আমিও সিলেবাস শেষ করতে পারি, আমার কাছে সিলেবাস শেষ করাটা বড় ফ্যাক্টর না। আর 12 ঘন্টার ম্যারাথন দিলে তো একদিনই সিলেবাস শেষ হয়ে যাবে। তো আমি ফার্স্ট ইউটিউবে করিয়েছিলাম, 12 ঘন্টার একটা ম্যারাথন মেরে দেবো, এক্ষুনি সিলেবাস শেষ হয়ে যাবে, 5টা ইউনিট একদিনে টেনে দেবো, হবে সেটা সিলেবাস শেষ? নিজে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো, ভালো করে শিখতে এসছো, ভালো করে শেখো। ফিজিক্স শেখো, শেখবার জিনিস, সিলেবাস শেষ করে বড় ফ্যাক্টর না। ফিজিক্স শেখবার জিনিস, ফিজিক্স শিখতে এসছো, আমি ডিটেলসে শিখেছি, তোমাদেরকেও ডিটেলসে শেখাচ্ছি। ডিটেলসে শেখো, সারা জীবন কাজে লাগবে। সিলেবাস শেষ করে নাম্বার বেশিও যদি তুমি পেয়ে যাও, ঠিক আছে, তাড়াহুড়ো করে আমি সিলেবাস শেষ করে দিলাম, নাম্বারও যদি তুমি বেশি পেয়ে যাও, সেটা তোমার সারা জীবন কাজে লাগবে না। লাগবে কি শিখেছো, সেটা তোমার সারা জীবন কাজে লাগবে। তো যাই হোক, আর ইজ ইকাল টু রো এল বাই এ, আর ইজ ইকাল টু এর জায়গাতে পাই আর স্কোয়ার বসালাম, রো এল বাই পাই আর স্কোয়ার। আর এখান থেকে আমি প্রমাণটা করে দেখিয়েছি কি করে ডি বাই এম আসে, আর একবার বলে দিচ্ছি।
তোমার কাছে এখানটাতে ধরো আর ইজ ইকাল টু রো এল বাই এ থাকলো, নিচে এল ওপরে এল গুণ করলে, তো ক্ষেত্রফল আর দৈর্ঘ্যকে গুণ করলে ভলিউম আসে, সেই ভলিউমটাকে মাস বাই ডেনসিটিতে ভেঙে লেখা যায়, ডেনসিটিটা উপরে যাবে মাসটা নিচে থাকবে, ডেনসিটি বাই মাস, তাহলে আর ইজ ইকাল টু রো এল স্কয়ার ডি বাই এম থাকবে। এইটা হচ্ছে আমাদের মেন ফান্ডা, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো তিনটে সূত্র গেল, আর 4 নাম্বার আর একটা জিনিস বলবো, বলে আমরা অঙ্ক স্টার্ট করব, ঠিক আছে। 4 নাম্বার আর একটা জিনিস বলবো, বলে হচ্ছে আমি অঙ্ক স্টার্ট করব, মনোযোগ সহকারে শুনবে। 4 নাম্বার জিনিসটা কি? 4 নাম্বার জিনিসটা হচ্ছে, মনোযোগ সহকারে শুনবে 4 নাম্বার জিনিসটা, সেটা হচ্ছে ধরো তোমাকে অনেক অঙ্ক থাকবে, যে অঙ্কের মধ্যে তোমাকে বারবার বলে দেবে কি করছো, আরে ওইটা তো চলে এলো না এখানে, উফ। কি করছো, চার্জে বসিয়েছো? ঠিক আছে, দেখো তাহলে আমাদের কাছে আর একটা প্রশ্ন কি হতে পারে, আমাদের কাছে আর একটা প্রশ্ন হতে পারে যে একটা তারকে টেনে বড় করা হলো, একটা তারকে টেনে বড় করা হলো, এরকম কোশ্চেন গুলোতে ফেসে যাবে, ডেটা সেখানে কম দেবে, এরকম প্রশ্নগুলোতে ফেসে যাবে, রোধাঙ্কের অঙ্ক নামাতে পারবে না। একটা তারকে যখন টেনে বড় করা হয়, তখন যার দৈর্ঘ্য যদি বড় করা হয়, তখন কিন্তু জেনে রাখবে একটা জিনিসকে যখন তুমি টানো, তখন দেখবে তার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা সরু হতে থাকে। একটা জিনিসকে যখন টেনে বড় করবে, তখন তার ক্ষেত্রফলটা সরু হয়ে যাবে, আবার যখন ছোট করবে তখন ক্ষেত্রফলটা চওড়া হয়ে যাবে, ঠিক আছে। মানে ক্ষেত্রফল বলছি, মানে তোমার হচ্ছে যে রেডিয়াস যেটা, সেটা চওড়া হয়ে যাবে। মানে ভালো করে ভাবো, চিন্তা করো জিনিসটা। ধরো একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বলছি, মনে করো তারটা, একটা তার এরকম ছিল, এরকম একটা তার ছিল, তারটাকে কি করা হয়েছে দেখো, তারটা হচ্ছে তোমার মনে করো 5 মিটার, তারটা মনে করো 2 মিটার লেন্থের ছিল, আর এর যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা মনে করো 5 মিটারের ছিল, কথার কথা। তো 2 আর 5 গুণ করলে এখন আয়তন কত? এখন আয়তন হচ্ছে 10, কারণ ভূমির ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্যকে গুণ করা হয় আয়তন বার করবার, তাই তো নিয়ম, যেটা ভূমির ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্যকে গুণ করা হয়, ভূমির ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্যকে গুণ করা হয়। তো এখন ভলিউম কত? এখন ভলিউম হচ্ছে 5 × 2, মানে হচ্ছে কত? 10। এটা হচ্ছে এখনের আয়তন। পরবর্তীকালে আমি কি করলাম, পরবর্তীকালে আমি কি করলাম, তারটাকে টেনে বড় করলাম। তো তারটাকে যখন তুমি টেনে বড় করবে না, তারটাকে যখন তুমি টেনে বড় করবে, মনে করো তারটাকে টেনে বড় করেছো এরকম, তারটাকে টেনে এরকম বড় করে দিয়েছো, তারটাকে যখন তুমি টেনে বড় করেছো, মনে করো তারটার যে লেন্থ, সেই তারটার লেন্থ হয়ে গেছে, কথার কথা হচ্ছে 5 মিটার লেন্থ হয়ে গেছে, তারটার লেন্থ 5 মিটার হয়ে গেছে। তো তারের লেন্থ যখন 5 মিটার হবে, তখন এই যে ক্ষেত্রফল কিন্তু তখন ছোট হয়ে যাবে, এই যে ক্ষেত্রফল, যেটা ক্ষেত্রফল কিন্তু তখন সরু হয়ে যাবে, ক্ষেত্রফল কিন্তু তখন সরু হয়ে যাবে। ধরো তখন যে ক্ষেত্রফল হয়ে যায়, তখন ক্ষেত্রফলটা 2 হয়ে যাবে। মানে মেন কথা কি? মেন কথা হচ্ছে তারটার ওভারঅল আয়তন আগে যা থাকে, পরেও সেই আয়তন থাকে, কারণ তারের মধ্যে তার এক্সট্রা কোনো মেটেরিয়াল আসছে না, তারের মধ্যে তার এক্সট্রা করে কোনো তার মেশানো হচ্ছে না, তারের মধ্যে তার এক্সট্রা করে কোনো কিছু ছিঁড়ে বের করে নেওয়া হচ্ছে না। তো তুমি তারটাকে টেনে যখন তুমি বড় করবে, তার দৈর্ঘ্য যখন বাড়বে, তখন আবার তার ব্যাসার্ধের সাইডটা সরু হয়ে যাবে। তো ওভারঅল অ্যাডজাস্ট হয়ে গিয়ে আবার আয়তনটা একই থেকে যায়, তখন এটা 2 আর এটা 5 কে গুণ করলে নতুন আয়তন যেটা হয়, সেটাকে ভিডাস দিয়ে লিখলাম, সেটা 2 × 5 = কত হয়? 10ই হয়। তার মানে কি, ব্যাপারটা আমি কি বলতে চাইছি ভালো করে শোনো, একটা তারকে তুমি টেনে বড় করো, বা তার দৈর্ঘ্যের সাইডটা, মানে তার এই যে এটা কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলটাকে বড় করো, ওভারঅল যে আয়তন থাকে, ওভারঅল আয়তনটা অ্যাডজাস্ট হয়ে যায়। ভালো করে শোনো, ওভারঅল আয়তন আগে যা ছিল, পরের আয়তনটা সেটা একই থাকে। কোন একটা তারকে যখন তুমি টেনে বড় করবে, তার যখন তুমি দৈর্ঘ্য বাড়াবে না, তুমি টেনে দেবে একটা তার নিয়ে, তুমি টানবে, টেনে বড় করবে, দেখবে তারটা যে মোটা ছিল, সেই তারটা আস্তে আস্তে সরু হয়ে যাবে, তারের যে ক্ষেত্রফলটা সরু হতে থাকবে। তুমি যত এটাকে টানবে, তত দেখবে যে ক্ষেত্রফলটা সরু হতে থাকবে, এটা সরু হতে থাকবে। তো এবারে দেখো দৈর্ঘ্য বেড়ে গেছে, ক্ষেত্রফল কমে গেছে, তো এই যে ক্ষেত্রফল আর দৈর্ঘ্য গুণ করবে, আয়তন একই থাকবে। আগের বারে দৈর্ঘ্য কম ছিল, ক্ষেত্রফল বড় ছিল, এই দুটোকে গুণ করলে আগে যে আয়তন ছিল, পরের আয়তন তাই থাকবে। তাহলে আজকে থেকে আমাকে একটা কথা মাথার মধ্যে রেখে চলো, যদি এই মানে এই যে প্রশ্নগুলো যেগুলো আমি সলভ করব, সেই সলিউশনের সময় তোমাকে যদি কখনো বলে একটা তারকে টেনে বড় করা হয়েছে, কিছুটা টেনে যখন বড় করবে, তুমি জানবে দৈর্ঘ্য বাড়িয়েছে, কিন্তু তাহলে তারের যে মুখটা, সেই মুখের যে ক্ষেত্রফল, সেটা সরু হয়ে গেছে। তাহলে তারটাকে টেনে যখন আমি বড় করব, তখন তার যে মুখের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা ছোট হয়ে যাবে। তো সেই দৈর্ঘ্য আর ক্ষেত্রফলকে গুণ করলে আয়তন একই থেকে যাবে, আগে যে আয়তন ছিল।
কারণ তারের মধ্যে তার অন্য কোনো তার এসে মেশাচ্ছ না যে আয়তনে চেঞ্জেস আসবে। তাহলে আয়তন একই থাকে, ওভারঅল যে আয়তন সেটা অ্যাডজাস্ট হয়ে গিয়ে একই থাকে। তাহলে কি বললাম, তারের দৈর্ঘ্য বাড়ানো হোক কিংবা ক্ষেত্রফল সরু করা হোক কিংবা ক্ষেত্রফল বড় করা হোক, তারটার ওভারঅল যে আয়তন সেই আয়তনটা একই থাকে। ঠিক আছে, তাহলে তারের দৈর্ঘ্য যদি টেনে বড় করা হয় বা ক্ষেত্রফল যদি সরু করা হয় বা ক্ষেত্রফল যদি চওড়া করা হয়, ওভারঅল আয়তনটা একই থাকে। তাহলে মেন কথা হচ্ছে সবসময় মাথা রাখবে যে পূর্বের যে আয়তন থাকে, পূর্বের যে আয়তন থাকে সেটাই কি হয়, সেটাই হয় নতুন আয়তন, সেটাই হয় কি নতুন আয়তন হয়। পূর্বের আয়তন আর নতুন আয়তন সেম থাকে। আর আয়তন মানে কি, আয়তন মানে হচ্ছে আগের আয়তন মানে a1 ইন্টু l1 ইজ ইকাল টু নতুন আয়তন মানে a2 ইন্টু l2 হয়ে গেল। তাহলে আগের আয়তন a1 l1, এখনের আয়তন a2 l2, এটা হচ্ছে আয়তনের কনসেপ্ট। ঠিক আছে, এই কনসেপ্টটা সবসময় তোমার কাজে লাগবে। দেখবে কঠিন কঠিন যখন প্রশ্ন সলিউশন করবে তখন তোমার এই কনসেপ্টটা কাজে লাগবে। তাহলে আমি কি বললাম, যখনই একটা তারকে টেনে বড় করব তার দৈর্ঘ্য বাড়বে ঠিকই, তার দৈর্ঘ্য বাড়বে ঠিকই, তার দৈর্ঘ্য বাড়বে ঠিকই, কিন্তু তার যে মুখ যেটা, সে মুখের ক্ষেত্রফলটা সরু হয়ে যাবে। তাহলে আগের আয়তন যা ছিল আর পরের আয়তন যেটা থাকবে সেটা একই থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে কনসেপ্ট। তাহলে আরেকবার কনসেপ্ট গুলো রিক্যাপ করে দিই। তাহলে প্রথম যে জিনিসটা r ইজ ইকাল টু রো এল বাই এ, r ইজ ইকাল টু রো এল বাই পাই আর স্কয়ার, r ইজ ইকাল টু রো এল স্কয়ার বাই ডেনসিটি বাই মাস। আর একটা হচ্ছে তোমার কি কনসেপ্ট আছে এখানে, a1 l1 ইজ ইকাল টু a2 l2, এটা হচ্ছে পূর্বের আয়তন আর পরবর্তী যে নতুন আয়তন, দুটো আয়তন হচ্ছে সেম। তাহলে এই হচ্ছে আমাদের কাছে 4 নাম্বার কনসেপ্ট। চারটে কনসেপ্ট যদি তোমার মাথার মধ্যে ঠিকঠাক ভাবে ঢুকে যায় তাহলে তুমি ইজিলি ক্যাচ করতে পারবে, যা অঙ্ক করাবো ক্যাচ করতে পারবে। একবার তোমরা চ্যাটের মধ্যে আমাকে সবাই বলবে যে কনসেপ্ট গুলো তোমাদেরকে বোঝানো হলো, তুমি একবার চ্যাটের মধ্যে আমাকে বলো যে সবকিছু কনসেপ্ট ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে পারো তাহলে এবার নিউমেরিক্যাল স্টার্ট করব, নিউমেরিক্যাল বা অঙ্ক শুরু করব, আশা করি তোমরা করতে পারবে। দুটি পরিবাহী তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ এবং রোধাঙ্কের প্রতিটির অনুপাত হচ্ছে 1:3। দুটো জিনিস রয়েছে, ভালো করে বুঝবে। কোশ্চেনটা 2017 সালে তোমাদের উচ্চ মাধ্যমিকে পড়েছিল, 2017 সালে উচ্চ মাধ্যমিকে পড়েছিল। কি বলছে, বলছে দুটি তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ এবং রোধাঙ্কের অনুপাত 1:3। আচ্ছা, দুটো তারের রোধাঙ্কের অনুপাত কি কি বলে দিয়েছে একটুখানি দেখো। দৈর্ঘ্য, ব্যাসার্ধ এবং রোধাঙ্ক। দৈর্ঘ্য মানে হচ্ছে r1 বাই r2, ব্যাসার্ধ মানে এটার অনুপাত 1:3। দৈর্ঘ্যের অনুপাত মানে l1 বাই l2, এটাও হচ্ছে 1/3। আর রোধাঙ্ক, রোধাঙ্ক মানে কত, রোধাঙ্ক মানে হচ্ছে 1/3। ρ1 বাই হচ্ছে ρ2, এটা মানে কি, এটা মানে হচ্ছে 1/3। তাহলে প্রত্যেকটা জিনিসের রেশিও হচ্ছে 1/3 করে। ব্যাসার্ধের রেশিও 1/3 বলেছে, দৈর্ঘ্যের রেশিও 1/3 বলেছে, রোধাঙ্কের রেশিও 1/3 বলেছে। খেয়াল করে দেখো প্রত্যেকটা রেশিও বলে দিয়েছে। রোধাঙ্ক 1/3, ব্যাসার্ধ 1/3, দৈর্ঘ্য 1/3। তাই জন্য আমি তাই লিখেছি, আমি লিখেছি l1 বাই l2 1/3, ব্যাসার্ধ 1/3, রোধাঙ্ক 1/3। এই হচ্ছে তিনটে জিনিসের রেশিও দিয়ে দিয়েছে। এবারে তুমি একটুখানি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো যে যদি আমাদেরকে এরকম দিয়ে দেয়, বলছে সরু তারটার রোধ, অপেক্ষাকৃত সরু তারটির রোধ 10 ওহম। সরু তারটির রোধ, সরু তার কোনটা, সরু তার হচ্ছে যার রেডিয়াসটা ছোট সে হচ্ছে সরু তার, যার রেডিয়াস ছোট সে সরু তার। মানে আমাদেরকে যদি রোধাঙ্কের মানে রোধের যদি রেশিও করতে বলে, r1 যেটা আমাদের r1 থাকবে, অর্থাৎ আমাদের যেটা প্রথম রোধ থাকবে সেই রোধটা হচ্ছে 10 ওহম। প্রথম রোধটা হচ্ছে 10 ওহম, সেকেন্ড রোধটা কত ওহম সেটা আমাকে জিজ্ঞাসা করতে হবে। সেকেন্ড রোধটা কত ওহম সেটা আমাকে জিজ্ঞাসা করতে হবে। তাহলে আমাদের কাছে মাথায় রেখে চলো, যেটা আমাদের প্রথম রোধ সেটা সরু, প্রথম রোধ যেটা সেটা সরু। কেন, দেখো প্রথম রোধটার রেডিয়াস ছোট আছে, তাই প্রথম রোধটা অ্যাকচুয়ালি সরু, যেটা কিনা 10 ওহম। সেকেন্ড রোধটা আমাকে বার করতে হবে, R2টা আমাকে বার করতে হবে। কি করে বার করব, R1 বাই হচ্ছে R2, এটা সমান সমান রো L1 বাই পাই R1 স্কোয়ার বাই রো L2 বাই পাই R2 স্কোয়ার। তাহলে কি করলাম দেখো, প্রথম রোধটা হচ্ছে রো L1 বাই পাই R1 স্কোয়ার, R2 এর মান কত, রো L2 বাই পাই R স্কোয়ার। এই হচ্ছে দুটো রোধ হলো, দুটো রোধের রেশিও করলাম। কোনটা সরু, যার রেডিয়াস ছোট, রেডিয়াসটা R1, রেডিয়াস যদি R1 হয় তাহলে ফার্স্ট রোধটাই হচ্ছে সব থেকে সরু রোধ, যার রোধটা 10 ওহম দিয়েছে। তো আমরা একটা কাজ করলাম, এটাকে ধরে না উল্টে দিলাম, এটাকে ধরে উল্টে দিলাম। তার মানে R1 বাই R2 এটা আমরা করলাম, তো এখানে থাকলো রো L1 বাই হচ্ছে পাই R1 স্কোয়ার ইনটু এই রো L2 স্কোয়ার বাই পাই R2, এটা উল্টে যাবে, পাই
r2 তার স্কোয়ার বাই হয়ে যাচ্ছে রো l2। আচ্ছা এখানে রো l2 হবে, আমি এখানে একটু ছোট মিস্টেক করে ফেলেছি, এটা l2 হবে। হ্যাঁ এটাকে l2 করে নাও, এটাকে l2 করে নাও, এটাকে l2 করে নাও। তাহলে আমরা কি করলাম, রো l1 বাই পাই r1 স্কোয়ার, রো l1 বাই পাই r1 স্কোয়ার, এটাকে উল্টে দেবো, তাহলে পাই r2 স্কোয়ার বাই হচ্ছে রো l2। কিছু জিনিস কেটে যাবে এখান থেকে, একটা তো কেটে যাবে, পাই আর পাই কেটে যাবে। স্যার রো 1 রো 2 আপনি কেন ধরলেন না? রো 1 আর রো 2 তো কনস্ট্যান্ট জিনিস, রোধাঙ্ক তো কনস্ট্যান্ট জিনিস হয়, তা রোধাঙ্ক একই থাকবে, তো রো আর রো কেটে যাবে। ঠিক আছে, ও সরি 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 সরি, এখানে তার দুটো রোধাঙ্ক আলাদা বলে দিয়েছে। তাহলে এটা এটা হচ্ছে তোমার রো 1 হবে, এটা হচ্ছে রো 2 হবে। রোধাঙ্ক কাটবে না, রোধাঙ্ক তো আলাদা বলে দিয়েছে, সরি এক্সট্রিমলি সরি। তো রোধাঙ্ক গুলো থেকে যাবে, তো r1 বাই হচ্ছে r2, এটা সমান সমান থাকবে কি রো 1 বাই রো 2, রো 1 বাই হচ্ছে রো 2। আলাদা তাপ না, তাই জন্য রোধাঙ্ক আলাদা। যদি একই তার হতো তাহলে রোধাঙ্ক একই লিখতাম। আমাদের কথাটা ভালো করে বুঝবে, তার দুটো তো আলাদা আলাদা, দুটো তার বলেছে, তাই জন্য এর রোধাঙ্ক আর এর রোধাঙ্কটা থেকে যাবে। যদি একটা তারের জন্য বলতো তাহলে এরও রো হতো, এরও রো হতো। ঠিক আছে, তো রো 1 বাই রো 2 করলাম, রো 1 বাই রো 2 করলাম, এখানে l1 বাই l2 করলাম, এখানে l1 বাই l2 করলাম, ইনটু এখানে হচ্ছে r2 স্কোয়ার বাই r1 স্কোয়ার, মানে হচ্ছে r2 বাই হচ্ছে r1 তার কি, তার হচ্ছে হোল স্কোয়ার। এই হয়ে গেল ডেটা। একবার ডেটা গুলো ভালো করে দেখে নাও, r2 স্কোয়ার বাই r1 স্কোয়ার, তার মানে r2 বাই r1 তার হচ্ছে হোল স্কোয়ার, r2 বাই r1 তার হোল স্কোয়ার, l1 বাই l2, এই যে l1 বাই l2, রো 1 বাই রো 2, রো 1 বাই রো 2, এটা হচ্ছে আমাদের মান। এবার আমরা জাস্ট মানগুলোর মধ্যে পুট করব। দেখো r1 বাই হচ্ছে r2, এটা সমান সমান রো 1 বাই রো 2 কত, রো 1 বাই রো 2, রো 1 বাই রো 2 1 এর 3 হচ্ছে রো 1 বাই রো 2, এখানে লিখবো 1 এর 3, এখানে লিখবো 1 এর 3, ইনটু এখানে কত l1 বাই l2, l1 বাই l2 কত 1 এর 3 আছে, এখানেও 1 এর 3 লিখবো, এখানেও 1 এর 3 লিখবো, ইনটু r2 বাই r1 কত, r2 বাই r1 টা উল্টো হবে, r1 বাই r2 দিয়েছে 1 বাই 3, তাহলে r2 বাই r1 টা উল্টো হবে। হ্যাঁ এই জায়গাটা বোঝবার আছে, কিন্তু এই জায়গাটা বোঝবার আছে, পুরো ফুল ফোকাস লাগাও। r1 বাই r2 টা দিয়ে দিয়েছে 1 বাই 3, তাহলে এখানে 3 বাই 1 হবে, এখানে 3 বাই 1 হবে, উল্টো হবে। তার মানে এখানটাতে লিখবো 3 বাই 1, 3 বাই 1 তার হচ্ছে স্কোয়ার। তার মানে এখানটাতে পাবো r1 বাই r2, এটা সমান সমান পাবো 1, নিচে হচ্ছে 3, নিচে হচ্ছে 3, আর এখানে 3 স্কোয়ার মানে 9 বাই হচ্ছে 1, 3 আর 9 কেটে দিলাম, 3 থাকবে, 3 আর 3 কেটে দিলাম, এখানে 1 থাকবে। r2টা এদিকে গুণ করো, r2টা এদিকে গুণ করো, r1 ইজ ইকুয়াল টু হচ্ছে r2, এটা হয়ে গেল মান। r1 আর r2 সেম এসে গেছে ক্যালকুলেশন করে। এবারে r1 এর মান যেহেতু 10 বলা আছে কোশ্চেনের মধ্যে, r1 এর মান যেহেতু 10 বলা আছে, এখানে 10 বসাও, 10 ইজ ইকুয়াল টু আমাদের কত দাঁড়াবে, r2 দাঁড়াবে। মানে আমাদের যেটা সেকেন্ড রোধ দাঁড়াবে, সেকেন্ড রোধটা কত দাঁড়াবে, 10 ওহম দাঁড়াবে। তাহলে আমি কি করলাম, কিছুই আমি কাজ করিনি, জাস্ট ফার্স্ট রোধের ভ্যালু রো l1 বাই পাই r1 স্কোয়ার, এটা রো 1 দিয়ে লেখো, আর এটাকে রো 2 দিয়ে লেখো, তাহলে আর কোনো সমস্যা হবে না। রো 1 l1 বাই পাই r1 স্কোয়ার, সেকেন্ড রোধটা কত, রো 2 l2 বাই পাই r2 স্কোয়ার, এটাকে উল্টে দিয়েছি, পাই r2 স্কোয়ার নিচে রো 2 l2, রো 1 বাই রো 2 আছে তো রো 1 বাই রো 2 লিখলাম, l1 বাই l2 আছে তো l1 বাই l2 লিখলাম, r2 স্কোয়ার বাই r1 স্কোয়ার আছে, তাহলে উপরে r2 নিচে r1, উপরে r2 নিচে r1, টোটালটার বাইরে কি স্কোয়ার লিখলাম। জাস্ট মানগুলো দেখে দেখে পুট করবার পারা। প্রথমে হচ্ছে l1 বাই l2 এর মান 1 এর 3 আছে, এই l1 বাই l2 এর জায়গায় 1 এর 3 বসালাম, এই যে 1 এর 3। রো 1 বাই রো 2 এর মান কত আছে, 1 এর 3 আছে, তো রো 1 বাই রো 2 এর জায়গাতে 1 বাই 3 বসালাম। আর 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 r1 বাই r2 টা 1 বাই 3 দিয়েছে, কিন্তু আমরা অঙ্ক করতে গিয়ে দেখছি এখানে r2 বাই r1 আসছে, উল্টো আসছে, তাহলে এখানে 1 বাই 3 হলে এটা উল্টো হয়ে বসবে, এখানে 3 বাই 1 বসবে, 3 বাই 1 বসেছি, কাটাকাটি করেছি, এখানে 1 অ্যান্সার। তো দেখো এখানে 1 বাই 3, 1 বাই 3, আর এখানে 9, 3 3 কেটে দিলাম, তো অ্যান্সার করে 1 আসছে। r2 টা এদিকে গুণ করো, r1 r2 সমান হবে, r1 এর মান 10 আছে, এখানে বসাও, r2 এর মান 10 আসবে, r2 এর মান কত আসবে, 10 আসবে। মানে সেকেন্ড যে রোধটা, সেকেন্ড পরিবাহীর যে রোধটা, সেটা অন্য তারটা রোধ 10 ওহম আসবে। 10 ওহম মানে অপশন সি কারেক্ট। 33 এর দাগের কোশ্চেন হয়ে গেল, অপশন সি এরটা দেখো অ্যান্সার আছে, আমাদেরও সি বেরিয়েছে, মিলে গেছে। সেকেন্ড কোশ্চেনটা আশা করি তোমরা করতে পারবে, সবকিছু দেওয়া আছে, দেখো ব্যাসার্ধ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, হ্যাঁ, তারপরে আর কি দেওয়া আছে, শুধু রোধের অনুপাত জানতে চাই, যেটা তো আরো ইজি কোশ্চেন। আর দুটোর উপাদান একই, কোশ্চেনে দেখো বলে দিয়েছে একই উপাদানে তৈরি, একই উপাদানে তৈরি মানে দুজনের রোধাঙ্ক সেম, দুজনের রোধাঙ্ক সেম মানে রো 1 আর রো 2 টা সেম আসবে, রো 1 আর রো 2 টা সেম আসবে। দেখো কি বলে দিয়েছে, ব্যাসার্ধ কত বলে দিয়েছে, 1/2, মানে r1 বাই r2 রেশিও বলে দিয়েছে 1/2। দৈর্ঘ্যের অনুপাত মানে হচ্ছে l1 বাই l2, l1 বাই l2 বলেছে 3/4 বলে দিয়েছে, জাস্ট রোধের অনুপাত বার করতে বলেছে। সেম টু সেম কোশ্চেন, ইজি কোশ্চেন আছে। এই কোশ্চেনটা মনে হয় তোমরা পারবে, যদি পারো আমাকে চ্যাট খুললে বলবে
পারবো আর এটা বুঝতে পেরেছো কিনা আমাকে বলবে। আগে এটা বলবে ক্লিয়ার কিনা, তারপরে সেই 34 দাগের কোশ্চেনটা বলবে পারবে কিনা। ঠিক আছে, আমি চ্যাটটা খুলছি, চ্যাট দেখো, চ্যাটে রিপ্লাই করো সবাই। কারোর কোনো জায়গাতে ডাউট থাকলে এই কোশ্চেন নিয়ে আগে বলবে। এই কোশ্চেন নিয়ে যদি কারোর কোনো জায়গাতে ডাউট থাকে সে আমাকে রিপ্লাই করো, ফটাফট রিপ্লাই করো চ্যাটে, তাড়াতাড়ি রিপ্লাই করো, জবাজব রিপ্লাই করো। ক্লিয়ার? দেখো বাবু, ক্লিয়ার? ক্লিয়ার? পেরে যাবে? ওকে 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 ওকে, চলো 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 চলো, ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে ওকে, পেরে যাবে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা পেরে যাবে তো বাবু? তাহলে সেকেন্ড কোশ্চেনটা আমি তোমাদের জন্য এইচডব্লিউ দিলাম। সেকেন্ড কোশ্চেনটা আমি তোমাদের জন্য এইচডব্লিউ দিচ্ছি। সেকেন্ড কোশ্চেনটা তোমাদের জন্য এইচডব্লিউ হোমওয়ার্ক দিয়ে দিলাম। তারপরে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা করাবো, এই কোশ্চেনটা করাবো, এবং এই টাইপের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা আমি তোমাদের জন্য হচ্ছে কি করব, আমি করাবো। ঠিক আছে, ভালো করে একটুখানি দেখে নাও। 35 দাগের কোশ্চেনটা আমি করাচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা দেখো, কে কি বলছে দেখে নিও একটুখানি। ওকে, ডাউট, কি ডাউট আছে ভাই দেখে নিও, ডাউট থাকলে পরে দেখে নিও। অরিন্দম বলছে স্যার আপনার বোঝানোর ধরন অসাধারণ, থ্যাংক ইউ। আচ্ছা ক্লিয়ার স্যার, বলছি দাড়ি রাখবেন, আপনাকে আরো বেশি লাগবে, হ্যান্ডসাম লাগবে। কি অবস্থা স্যার? ইলেকট্রিক ফিল্ডের যে এক্সামটা নিয়েছিলেন তার সলিউশন একটা ভিডিও দিলে ভালো হয়। আচ্ছা দিয়ে দেবো বাবু। আচ্ছা তারপরে কি বললে, আর কে কি আর কি বলছে? স্যার না স্যার কোনো প্রবলেম নেই, পেরে যাবে। আপনি কারোর কথা কোনো মনে রাগ করবেন না, কমলেশ কুমার বলছে। না মনে করছি না, কিন্তু ব্যাপারগুলো হচ্ছে অনেক সব ক্লিয়ার, আপনি ডিপলি পড়ান। ঠিক আছে চলো, দুটোই ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে চলো, ওকে সবাই রিপ্লাই করেছে মোটামুটি, চলো দেখি। ওকে দেখো, চলো দেখো, এই হচ্ছে তোমার পরীক্ষার একটা পার্ট গেল, একটা কোশ্চেন আমি সলিউশন করলাম। কারোর কথা কিছু মনে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যখন আমি এত বছর ধরে পড়াচ্ছি এখানে, মোটামুটি দেখে দেখতে দেখতে আমাদের 11 বছর হয়ে গেল এই ফিল্ডে সোমনাথ স্যার পড়াচ্ছে। 11 বছর হয়ে গেল, 11টা বছর। কত স্টুডেন্টকে ডাব্লিউবি যেই মেন্স কত স্টুডেন্ট আমার কাছ থেকে ক্লিয়ার করেছে। নো ডাউট আমি কোনো কাউকে নিট ক্লিয়ার এখনো করাইনি, বা নিটের কোনো স্টুডেন্টকে আমি সেইভাবে পড়াতে পারিনি, সেই জন্য আমি ক্লিয়ার করাতেও পারিনি, এবং তার নিজস্ব একটা ফ্যাক্টর থাকে। ডাব্লিউবি বা যেই মেন্স যারা ক্লিয়ার করেছে আমার কাছ থেকে, তাদের মধ্যে অনেকেই ছিল যাদের প্রত্যেকেরই তাদের নিজস্ব যোগ্যতায় তারা ক্লিয়ার করেছে, কখনোই আমার জন্য নয়। বাট তারা যখন আমার কাছে এসেছিল তখন তারা ফিজিক্সে কি জানতো, আর যখন আমার কাছে যখন পড়লো, পড়বার পর তারা ফিজিক্সে কতটা কি শিখলো, আমি পারলে কখনো যেই মেন্স বা ডাব্লিউবি যারা আমাদের কাছ থেকে ক্লিয়ার করেছে, আমি কখনো যদি পারি, এখন যেহেতু তারা ভালো পজিশনে আছে, সময় পায় না, বাইরে থাকে বেশিরভাগ স্টুডেন্টই, তাই না, আমি তাদের সঙ্গে এখন আর সেইভাবে কথাও হয়তো হয়ে ওঠে না, বা হলেও ফোনে কথা হয়, তারা আসতে পারে না। যদি কখনো সম্ভব হয়, আমি কোনোদিন চ্যানেলে হোক বা কোনোদিন কোনো জায়গাতে হোক পডকাস্ট করে আমি তোমাদেরকে অবশ্যই শোনাবো। তো প্রচুর স্টুডেন্টকে পড়িয়েছি বিগত 11 বছর ধরে আমি পড়াচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি নিজের মতন করে পড়িয়েছি। যতদিন মনে করেছি যে না, আমার যতটা ডিটেলসে শেখানো উচিত আমি ততটা ডিটেলসে শিখিয়েছি। ঠিক আছে, কারোর কথা কিছু মনে করা নয়, ব্যাপারটা হচ্ছে যে আমি জানি কিভাবে পড়াতে লাগে, আমি জানি কোন জায়গাটা পড়াতে লাগবে, কোন জায়গাটা পড়াতে লাগবে না, কোন জায়গাতে পরীক্ষার কোশ্চেন আসবে না। এবার সেখানে ভাই স্টুডেন্টরা যদি বলে যে ভাই এটা না, ওটা না, এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, ভাই কি হচ্ছে না তোমাদের জন্য, কি করা হচ্ছে না, কি করা হচ্ছে না বলো, কোন জিনিসটা করানো হচ্ছে না? কনসেপ্ট এতক্ষণ ধরে বোঝাচ্ছি, ধরে 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 এক একটা জায়গা ক্লিয়ার করছি, প্রত্যেকটা ফর্মুলা ডেভেলপ করে দেখাচ্ছি, তারপর প্রতিটা কোশ্চেন ধরে করাচ্ছি, কি করাচ্ছি না আমি তোমাদের জন্য, কি করাচ্ছি না, একটা জিনিস করাচ্ছি না বলো? এক্সাম নেওয়া হচ্ছে না, এক্সাম মক টেস্ট নিয়েছিলাম, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়ালে মক টেস্ট নিতে যাব, যে আমাদের টাইপিস্ট আছে তার শরীর খারাপ হয়ে গেছে, আমি কি করবো এখানে? সেখানে আমি নেব, অবশ্যই নেব, তার শরীরটা সুস্থ হতে দাও, তোমাদের পরীক্ষা, সেকেন্ড পরীক্ষাও স্টার্ট হবে নেক্সট উইকের মধ্যে, হয়তো ইলেকট্রিক পোটেনশিয়াল আর ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স দুটো একসাথে এক্সাম থাকবে, রেডি হও তার জন্য নিজেদের। কি করানো হচ্ছে না ভাই? পরীক্ষা নেওয়া হচ্ছে, তোমাদেরকে ডিটেলসে পড়ানো হচ্ছে, প্রত্যেকটা কোশ্চেন আমি ধরে করাচ্ছি, আর কি করবো ভাই? এবার তুমি করে আসতে না পারলে তখন যদি তুমি বলো যে স্যার আমি করে আসতে পারিনি, সেটা কার দোষ হবে? 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে টেনে 10% বাড়ানো হলো, একটা তার তাকে টেনে 10% তার দৈর্ঘ্য বাড়ানো হলো। এই ধরনের কোশ্চেন গুলো আমি বলেছি বারবার, যে দৈর্ঘ্য যখন বাড়ানো হবে মাথায় রাখবে তার যে আয়তন, যেটা সেই আয়তনটা সেম থাকবে। তুমি দৈর্ঘ্য বাড়াও বা ব্যাসার্ধ কমাও, এই ক্ষেত্রে তোমার আয়তনটা সেম থাকবে, আয়তনটা সেম থাকবে, মাথায় রেখে চলো। তাহলে একটা তারকে টেনে 10% বাড়িয়েছে। তাহলে সবার আগে অঙ্কটা স্টার্ট করছি এরকম ভাবে, যে
একটা তারের প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এল, সেকেন্ড যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে আগের দৈর্ঘ্যের উপর 10% বেশি, মানে এল ইন্টু 110 বাই হচ্ছে 100। এটা শর্টকাট নিয়ম, মানে একবারে ক্যালকুলেশন করবার জন্য। তাহলে এল টুর মান কত আসবে? এল টুর মান আসবে হচ্ছে 11L/10 আসবে। কি করে? একটা জিরো আর একটা জিরো কেটে গেল। তাহলে আমি কি বললাম, যখনই কখনো বলে দেবে যে একটা তারের দৈর্ঘ্য 10% বাড়ানো হয়েছে, এরকম টাইপের যখনই কোনো কোশ্চেন বলে দেয়, সবসময় মাথায় রাখবে সেটার ওপর 10% বাড়ানো মানে জানবে 110/100 করবে, 20% বাড়ানো মানে 120/100 করবে, 30% বাড়ানো মানে 130/100 করবে, তাহলে এক চান্সে বেরিয়ে যাবে। 40% বাড়ানো মানে 140/100 করবে, ঠিক আছে। 50% বাড়ানো মানে 150/100 করবে। যদি 10% কমাতে বলে, 90/100 করবে। 20% কমাতে বলে 80/100 করবে। 30% কমাতে বলে 70/100 করবে। 5% বাড়াতে বললো 105/100 করবে। ঠিক আছে, এইভাবে করলে তাড়াতাড়ি আসবে ক্যালকুলেশন। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য কত? এল। অন্তিম দৈর্ঘ্য কত? 11L/10 হলো। আচ্ছা, দৈর্ঘ্য তো হলো, ব্যাসার্ধ এই ক্ষেত্রে সরু হয়ে যাবে। ব্যাসার্ধ এই ক্ষেত্রে সরু হয়ে যাবে, আগের যা ব্যাসার্ধ ছিল তার তুলনায় ব্যাসার্ধ সরু হয়ে যাবে, কারণ তুমি তারটাকে টেনে বাড়িয়েছো, তার মানে ব্যাসার্ধ সরু হবে বা ক্ষেত্রফল কম হয়ে যাবে। তো ক্ষেত্রফল কতটা কম হয় দেখো, একটুখানি দেখো। আমরা জানি যে ওভারঅল আয়তনটা একই থাকে, তো পূর্বের আয়তন যা থাকবে আর নতুন যে আয়তন থাকবে সেই নতুন আয়তনটা একই থাকবে। পূর্বের আয়তন ইজিক্যাল টু হলো নতুন আয়তন। তো পূর্বের আয়তন আর নতুন আয়তন এই দুটো আয়তন সেম থাকবে। তো আগের আয়তন কত ছিল? আগের আয়তন ছিল হচ্ছে A1 ইন্টু L1, আর বর্তমান আয়তন কত? A2 ইন্টু কত? ইন্টু হচ্ছে L2। মানগুলো দেখে দেখে বসিয়ে দিই। A1টা আমি জানি না, L1টা তো L ছিল, বসালাম। A2টা তো জানি না, L2টা তো স্যার 11L/10, 11L/10। ওকে, এল আর এল কেটে দেবো, তাহলে থাকবে A1 ইজিক্যাল টু 11A2 বাই হচ্ছে 10। এটা হচ্ছে A1 এর মান, এটা হচ্ছে A1 এর মান। A1 ইজিক্যাল টু A2 ইন্টু 11A2/10, 11A2/10। এটা হচ্ছে নতুন ক্ষেত্রফল। আচ্ছা, আগের রোধ আর পরের রোধ দুটো জিনিসকে বার করে রাখি। কোশ্চেনে আগের রোধ নিশ্চয়ই বলেছে, হ্যাঁ 10 ওহম রোধ বিশিষ্ট, তার মানে আগের রোধটা বলে দিয়েছে। তো নর্মালি যেটা রোধের ফর্মুলা হয় সেটা হয় এইটা, যে আগের রোধ যেটা ছিল R1 সেটা হচ্ছে ρ1 L1 বাই হচ্ছে A1। এটা ছিল আগের রোধের ভ্যালু, ρ1 L1 বাই A1। আগের রোধটা কত ছিল? 10 ওহম ছিল। আগের রোধটা 10 ওহম ছিল। আগের রোধটা কত ছিল? আগের রোধটা 10 ওহম ছিল। আচ্ছা, আগের রোধটা 10 ওহম ছিল, তাহলে R1 এর জায়গায় কত লিখবো? 10 ইজিক্যাল টু ρ1 L1 বাই হচ্ছে A1। এটা ছিল আগের রোধ, এটা ছিল আগের রোধ, এটা ছিল আগের রোধ। পরবর্তীকালে কি করা হয়েছে? পরবর্তীকালে ওই তারটাকেই টেনে বাড়িয়েছে, ওই তারটাকেই টেনে বাড়িয়েছে, মানে তার আর আলাদা নেয়নি, ওই তারটাকেই টেনে বাড়িয়েছে। ওই তারটাকে টেনে বাড়িয়েছে মানে দুটো ক্ষেত্রে রোধাঙ্ক একই থাকবে, দুটো ক্ষেত্রে রোধাঙ্কটা এক থাকবে। ρ1 লেখার দরকার নেই, ρ1 লেখার দরকার নেই, একটাই তো তার, সেম তো তার, তাহলে রোধাঙ্কটা তো আলাদা হবে না, সেম তার তো। সেম তার যখন, তাহলে তুমি রোধাঙ্ক তো আমার আলাদা হবে না, রোধাঙ্ক তাহলে আমার আলাদা হবে না, রোধাঙ্ক তো একই থাকে, উপাদান একই থাকলে রোধাঙ্ক একই থাকে, তাহলে রোধাঙ্ক তো একই থাকবে। তাহলে নেক্সট ক্ষেত্রে আমাদের যে রোটা হবে, নেক্সট ক্ষেত্রে যে রোধটা হবে, নেক্সট ক্ষেত্রে রোধটা হবে R2টা হবে কত? রো L2 বাই হচ্ছে A2, রো L2 বাই A2, রো L2 বাই A2। মানগুলো বসাও বসে বসে, মানগুলো বসাও। R2 ইজিক্যাল টু রো এর জায়গায় রো থাকবে, L2 এর মান কত? L2 এর মান হচ্ছে 11L/10। L2 এর মান তাই 11L/10। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 11A2/10, 11A2/10। না সরি, A2 এর মান বসাতে হবে, তাহলে এখান থেকে বার করে নেওয়া উচিত ছিল, এখান থেকে আমাদের একটুখানি বার করে নেওয়া উচিত ছিল। A2 এর মানটা বসাতে হবে, A2 এর মানটা বসাতে হবে না, A2 এর মানটা বসাতে হবে। তো A2 এর মান বার করো, 10টা উপরে যাবে, 11টা নিচে যাবে, 10টা উপরে যাবে, 10A1, 11টা নিচে যাবে, বাই 11, এটা সমান সমান হচ্ছে A2, এটা সমান সমান হচ্ছে A2। A2 এর মানটা বসাবো, A2 এর মানটা বসাবো A2 এর জায়গায়, তাহলে হচ্ছে 10A1, নিচে কত? নিচে হচ্ছে 11, এটা হবে। A2 জায়গাতে কি মান বসালাম? 10A1/11, A2 জায়গা বসালাম 10A1/11,
এটাকে উল্টে লেখো, এটাকে উল্টে লেখো, এটাকে উল্টে লিখলে হবে, এটাকে উল্টে লিখলে যেটা হবে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে আচ্ছা L1 এর জায়গাতে তুমি চাইলে এই যে L1 এর মান যেটা L আছে এই L1 এর জায়গায় চাইলে বসিয়ে দিতে পারো। এই L1 এর জায়গাতে বসিয়ে দিলাম, মনে করো L বসিয়ে দিলাম। এই L1 এর জায়গাতে Lটা আছে, L1 এর জায়গায় Lটা বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল রো L1 বাই A1। ঠিক আছে, রো L1 বাই রো L বাই A1 আসবে, রো L বাই A1 আসবে, দেখতে পাবে রো L বাই A1 আসবে কি হবে। তাহলে আমি এটা কি কাজ করছি আমি আরেকবার প্রথম থেকে বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেছে বলতে গেলে, আমি আরেকটু এগিয়ে নিই তারপরে বলছি একবারে। R2 মান যখন বার করবো এখান থেকে, R2 মান যখন বার করবো এখান থেকে, তখন কত হবে জানো? তখন হবে হচ্ছে রো L বাই A1, রো L বাই A1 যেটা আছে নিচে নিচে লেখো, রো L বাই A1 এটা থাকলো ইন্টু 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 কত হচ্ছে 11/10, আর এখানে 10/11, 10/11টা উল্টাবো, 10/11টা উল্টাবো, 11/10, 11/10 তো ঠিকই আছে, 10/11টাকে উল্টাবো 11/10 থাকবে। ঠিক আছে, দেখে নাও 10/11 আছে, এটাকে উল্টাবো, এটা উল্টালে কত যাবে 11/10 যাবে। আচ্ছা এবারে আমি একটা কথা বলছি মন দিয়ে শুনবে, এখানে আমি একটা কথা বলছি মন দিয়ে শুনবে। আমাদের দেখো এখানে কত বেরিয়েছিল, রো L বাই A1 এটার মান 10 ছিল, রো L বাই A1 এটার মান 10 ছিল। তাহলে আমাদের এখানটাতে যেটা রো L বাই A1 আছে এখানটাতে 10 বসাবো, তাহলে R2 মান চলে আসবে কত 10 ইন্টু 11/10 ইন্টু 11/10, এই 10 আর এই 10 কেটে দেবো, তাহলে R2 কত থাকবে 11 গুণ করলাম 121/10 মানে আসবে 12.1 এত ওহম। এটা হচ্ছে নতুন রোধ, এটা আসবে নতুন রোধ, 12.1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পুরো ক্যালকুলেশনটা করেছি কিভাবে আমি আরো একবার রিপিট করব। 12.1 মানে অপশন সি মিলে গেল আমাদের, এই যে আমাদের অপশন সি তে ছিল, সি মিলে গেল আমাদের, সি মিলে গেল আমাদের 35-এর দাগেরটা সি মিলে গেল। পুরো অঙ্কটাকে আরেকবার রিপিট করছি, যারা এক চান্সে ধরতে পারোনি তারা দ্বিতীয়বার শুনলে অবভিয়াসলি ধরতে পারবে, অবভিয়াসলি ধরতে পারবে। যারা প্রথমবার শোনোনি তারা দ্বিতীয়বার শোনো মন দিয়ে, একদম গ্যারান্টি দিচ্ছি ধরতে পারবে। তাহলে আমি কি করছি, প্রথম ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যটাকে এল ধরে নিলাম, ফার্স্ট যে দৈর্ঘ্যটা সেটাকে এল ধরে নিলাম, তো L1টাকে এল ধরলাম, এটা প্রথম দৈর্ঘ্য। সেকেন্ড ক্ষেত্রে কি বলেছে, দৈর্ঘ্যটাকে 10% বাড়িয়েছে, তো সেকেন্ড দৈর্ঘ্য হবে আগের দৈর্ঘ্যের 10% বেশি, আগের দৈর্ঘ্য 10% বেশি মানে L ইন্টু 110/100, L ইন্টু 110/100 করে 11L/10 আসবে, 11L/10 আসবে, এটা সেকেন্ড দৈর্ঘ্য গেল। আমি বলেছি একটা তারকে যতই টেনে বাড়ানো হোক না কেন, যতই টেনে বাড়ানো হোক না কেন, তার আয়তনটা একই থাকে, আগের যে আয়তন থাকে আর পরের আয়তনটা একই থাকে। তো আগের আয়তন A1L1, পরের আয়তন A2L2, A1 এর জায়গায় A1 লিখলাম, L1 এর মান কত, L1 এর মান L, A2 এর জায়গায় A2 লিখলাম, L2 এর মান কত, L2 এর মান 11L/10, 11L/10, L L কাটালাম, A1 এর মান বেরোলো 11 A2/10, 11 A2/10, A2 এর মান বার করলাম, 10টা উপরে গেল 10A1, 11টা নিচে গেল 10A1/11 = A2, এটা বেরোলো ক্ষেত্রফলের মান, এটা বেরোলো ক্ষেত্রফলের মান। কোশ্চেনে বলে দিয়েছিল প্রাথমিক যে রোধটা সেটা 10 ওহম ছিল, প্রাথমিক রোধটা 10 ওহম ছিল, প্রাথমিক রোধ 10 ওহম ছিল মানে রোধ ছিল রো L1/A1, এটা ছিল প্রাথমিক রোধ, এই রোধটার মান ছিল 10 ওহম, এই রোধটার মান ছিল 10 ওহম। তো রো L1/A1 এই রোধটার মান কত ছিল, মানটা ছিল 10 ওহম, তো 10 লিখেছি রো L/A1। এই L1 এর জায়গাতে এই যে L1 রয়েছে, L1 এর মান তো L, L1 এর মান তো L, তো এই Lটা L1 এর জায়গাতে বসালাম, তাহলে বেরোলো রো L/A1 এটা সমান সমান 10। পরের রোধটা বার করতে চাইছি, সব এবার 2 2 2 2 হয়ে যাবে, রোধটা হয়ে যাবে R2, রোটার ওই থাকবে কারণ সেম উপাদানে তৈরি, একই তার, সেই তারটাকে টেনে বাড়িয়েছো, দ্বিতীয় তার নেই, একটাই তার, তাই রোটা খালি একই থাকবে, দৈর্ঘ্যটা L2 হবে, ক্ষেত্রফলটা A2 হবে, মানগুলো দেখে দেখে বসাবো। L2 এর মান কত, L2 এর মান হচ্ছে 11L/10, L2 এর জায়গায় লিখলাম 11L/10, A2 এর মান কত, A2 এর মান হচ্ছে 10A1/11, A2 এর মান 10A1/11, উল্টে লেখো, উল্টে লিখলে রো L/A1 11/10, 11/10 থেকে গেল 11 11 121, 10 এর জায়গায় দুটো 10 বসলো, আর এই রো L/A1, এই রো L/A1 এর মানটা আগের ক্ষেত্রে বার করা হয়েছিল, রো L/A1 এটার মান 10 ছিল, তো আমরা কি করেছি এই রো L/A1 এটার জায়গায় 10 বসিয়েছি, তো 10 10 কেটে দিয়েছি 121 আর নিচে 10, তো ভাগ করলে 12.1 অ্যান্সার আসবে, R2 এর মান 12.1 অ্যান্সার আসবে। একবার চেক করে দেখো সবাই আমার কাছে, এই জিনিসটা যদি এখনো ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আমাকে বলবে কোন জায়গা ক্লিয়ার হয়নি, আমি রিপ্লাই দেবো তোমাকে। চলো দেখে নাও একবার ভালো করে, একবার ভালো করে দেখে নাও, আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, কোশ্চেনটা সলিড কোশ্চেন ছিল ভাই, কোশ্চেনটা সলিড কোশ্চেন ছিল, এইরকম টাইপের পরীক্ষায় কোশ্চেন দেবে, আর এরকম টাইপের পরীক্ষায় কোশ্চেন দিলে
আমাদের কাছে অঙ্ক আটকে যায়। ঠিক আছে স্যার, কখন ক্লাস চালু হয়েছে? 1.5 ঘন্টা আগে। ঠিক আছে, আচ্ছা ওকে, নেটওয়ার্কের প্রবলেম হয়েছে কি বলো? ওকে, আচ্ছা তুমি দেখো এই জায়গাতে এই সেম টু সেম টাইপের একটা প্রশ্ন আছে, যেমন এখানে তার কেটে এনে 10% বাড়িয়েছে, এখানে একটা সেম টু সেম টাইপের প্রশ্ন আছে, তার কেটে এনে 1% বাড়ানো হলো। দেখো এই অঙ্কটা করতে পারবে তো? এবার বলো তো, একটি তার কেটে এনে 1% বাড়ানো হলো, আগের বার 10% বাড়িয়েছে, এবারে 1% বাড়ানো হলো। কোশ্চেনটা WBCHS 2019-এ পড়েছিল, সেম টু সেম কোশ্চেন। আয়তন আগের বারের মতন যেরকম বলেছি আয়তন স্থির রাখা হলো, আয়তন তো স্থিরই থাকে। তো তার কেটে এনে 1% বাড়ানো হয়েছে, তাহলে এই অঙ্কটা করতে পারবে হ্যাঁ কিনা বলো? বলো এই ধরনের কোশ্চেন করতে পারবে? আগের বার তার কেটে 20%, 10% বাড়ানো হয়েছিল। এল কোথা থেকে এলো, এ আবার কি ধরনের প্রশ্ন? এল কোথা থেকে এলো মানে একটা তারের তো দৈর্ঘ্য থাকবে, তো সেই তারটার দৈর্ঘ্যই তো 10% বাড়ানো হয়েছে। পারবে তো এই কোশ্চেনটা? ছেড়ে দেবো, সেম কোশ্চেন আছে, সেম টু সেম কোশ্চেন, পুরো সেম টু সেম কোশ্চেন আছে, পুরো সেম টু সেম কোশ্চেন আছে। তো এই কোশ্চেনটাকে আমরা কি করলাম, এই কোশ্চেনটাকে আমরা HW দিয়ে দিলাম তোমাদের কাছে। ঠিক আছে, এই কোশ্চেনটাকে HW দিয়ে দিলাম, যেহেতু পুরো সেম টু সেম কোশ্চেন আছে। আগেটা 10%, এটা 1%, খালি নাম্বারেই পার্থক্য, আর কিছু নেই। ঠিক আছে, বলো কোন জায়গার এলের কথা বলছো তুমি? কোন জায়গার এলের কথা বলছো? কোন জায়গার এলের কথা বলছো বাবু? দেখো তো কোন জায়গার এলের কথা বলছো? শেষের অঙ্কটা বুঝতে পারলাম না, শেষের অংশ। আচ্ছা, আরে কি করেছি শেষের অংশতে? এল টুর মানটা এখানে বসিয়েছি, এল টুর মানটা 11L/10, এল টুর জায়গায় 11L/10 বসিয়েছি। এ টুর মান কত? 10A1/11, এ টুর জায়গায় বসিয়েছি 10A1/11, উল্টে লিখেছি। আর যারা যারা লেটার রয়েছে তাদেরকে একত্রিত করে রেখেছি, রো এল আর A1, রো L/A1 এদেরকে একসাথে রেখেছি। দেখো এদেরকে একসাথে রেখেছি, রো L/A1। আর তারপরে এখানে কি করেছি, 11/10 ছিল, এখানে আমরা কি করেছি 11/10 রেখেছি। এখানে আমাদের 10/11 ছিল, উল্টে লিখেছি, 10/11কে উল্টে লিখলে 11/10 আসবে। রো L/A1, এই রো L/A1 এর মান, রো L/A1 এর মান কত? 10। তাহলে রো L/A1 এর মান কত? এখানে 10 বসালাম, হিসাব করে দেখো 12.1 আসবে। কি বলছে? নেটওয়ার্ক ইস্যু হচ্ছে? কিসের নেটওয়ার্কের ইস্যু? আমার সাইড দিয়ে তো কোনো নেটওয়ার্কের ইস্যু নেই। কারোর কি নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে না? নেটওয়ার্ক ক্লিয়ার? নেটওয়ার্ক কি ক্লিয়ার আছে? নেটওয়ার্ক ক্লিয়ার? নেটওয়ার্ক ক্লিয়ার তো ভাই? নেটওয়ার্ক তো ক্লিয়ারই আছে, কোনো তো সমস্যা নেই। আমার কাছে তো নেটওয়ার্ক পুরো ঠিকই দেখাচ্ছে, এখানে ইন্টারনেট স্পিড ঠিকই দেখাচ্ছে। ঠিক আছে চলো, আচ্ছা আমি একটুখানি চ্যাটটাকে অফ করে কে কি বলেছে সেটা পড়ে নিয়ে রিপ্লাই করছি তোমাদেরকে। দেখো স্যার মক টেস্ট দিয়ে দেবো, ভালো প্রবলেম নামতো না আপনার কাছে না করলে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার নিট কোর্সে ফিজিক্স আপনি করাবেন আর বাকি সাবজেক্ট? আমি ফিজিক্সটা করাবো, বাকি সাবজেক্ট তুমি আমাদের ইউটিউবে পুরোপুরি ফ্রিলি পেয়ে যাবে। স্যার আপনি বলছিলেন পরের চ্যাপ্টারে রেকর্ডেড ভিডিও দেবেন, হ্যাঁ দিয়ে দেবো বাবু, দিয়ে দেবো, আমাকে সময় দাও একটু। স্যার আমি ম্যাথ কোর্সটা কিনবো ভাবছি, আমার ম্যাথে প্রবলেম হচ্ছে, এখন কিনলে হবে তো স্যার? হ্যাঁ একদম একদম একদম, এখন ম্যাথ কিনলে একদম ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন থেকে স্টার্ট করবে, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। বাকি জিনিস জানবার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে বাকি কথা ডিটেলসে বলে দেবো হোয়াটসঅ্যাপে। ঠিক আছে স্যার, কতগুলো ম্যাথ করাবেন? আমি অনেকগুলোই করাবো, যে যতটা পারি শেষ করবো। দাদা কোনো প্রশ্ন যদি 2% শুধু পরিবর্তন বলে, তাহলে সেক্ষেত্রে কি বৃদ্ধি বা হ্রাস যে কোনো একটা দিয়ে করলেই অঙ্ক মিলবে? হ্যাঁ একদম একদম, 2% পরিবর্তন বলেছে, যে কোনো একটা ধরে করবে, অবভিয়াসলি অঙ্ক মিলে যাবে। ঠিক আছে, জেনারেলি বৃদ্ধি ধরে করবে, তাহলে তাড়াতাড়ি অঙ্কটা সুবিধা হবে, কারণ বৃদ্ধি ধরে করলে 102/100 আসবে, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আর নাহলে 98/100 আসলে একটু কাটাকাটি করতে নামতে সমস্যা হবে, বৃদ্ধি ধরে করবে তাড়াতাড়ি মিলে যাবে। আচ্ছা গেল, সুনন্দার উত্তর দিয়ে দিয়েছি, আর কে পাইনি? বাকি টাইপের এমসিকিউ করাবেন না এমসিকিউ ছাড়া? ভাই এমসিকিউ যদি কেউ পারে, তার এই টাইপের এত হার্ড লেভেলের এমসিকিউ করে দিচ্ছি, এটা যদি কেউ পারে তাহলে তার বাকি টাইপ এমনি হয়ে যাবে। ওই আলাদা টাইপের কিছু থাকে না, স্তম্ভ মেলানোতে এমসিকিউ সলভ করেই অ্যান্সার করবে। আর যেটা তোমার হচ্ছে ওই যে কি বলে ওটাকে, যেটা স্টেটমেন্ট বেস থাকে, সেখানে কি থাকে জানো? স্টেটমেন্ট বেস বা তোমার যেটা হচ্ছে ওই আরে কি বলে অ্যাসার্টন রিজন, সেখানে কিছুই থাকে না। সেখানে হচ্ছে দুটো, মানে ধরো তোমার ঠিক হলো, তাহলে প্রথম দুটো ঠিক হলে সেটা লেখাই থাকে, দেখবে চারটা অপশনের মধ্যে প্রথম দুটো ঠিক, না কেবল একটা ঠিক একটা মিথ্যা, নাকি দুটোই ঠিক নাকি দুটোই মিথ্যা, এরকমই থাকে। তো তুমি দুটো দুটো উত্তর সলিউশন করবে, এমসিকিউ করে বার করবে, করে কোনটা উত্তর বলে দেবে। আচ্ছা ক্লিয়ার আছে কারোর কাছে? কোনো সমস্যা নেই? আচ্ছা অর্ণব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। স্যার এই অঙ্কতে আর কত ধরবো? আর কত ধরবে?
8টাই তো তোমাকে বার করতে বলেছে, ঠিক আছে। স্যার ছায়া বইয়ের কোশ্চেন অন্য ভিডিওতে দেবেন নাকি? আর কোনো ছায়া বই কিচ্ছু লাগবে না, একটা বই ঠিক করে করো, ছায়া বই নিজেই সলভ করতে পারবে। সায়ন্তনী ভট্টাচার্য বলছে স্যার আপনি পড়াবেন, কোনো ডাউট থাকবে না, হতেই পারে না। ঠিক আছে চলো। আচ্ছা, এল কোথা থেকে এলো আমি ঠিক বুঝলাম না তোমার প্রশ্নটা, যাই হোক যে আমাকে জিজ্ঞাসা করেছিলে। এল তো কোশ্চেনে ছিলই, এল তো কোশ্চেনে বলেই দিয়েছে যে আমাদেরকে প্রাথমিক যে দৈর্ঘ্যটা সেটা আমি জানতাম না কত, তো আমি কি করেছি, আমাদের প্রাথমিক দৈর্ঘ্যটাকে এল ধরে নিয়েছি, এলটা ধরে নিয়েছি প্রাথমিক দৈর্ঘ্য। এই এলটাকে 10% বাড়ানো হয়েছে, বাড়ানো হয়েছে মানে এল ইন্টু 110/100 করেছি, তাই 11L/10 হয়েছে। এইটুকু হচ্ছে কাজ, আর কিছু না। ঠিক আছে বাবু, চলো।